হ্যাঁ, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ঠিক আছে। দেখো, আজকে আমরা অ্যাকচুয়ালি যে সিলেবাসে ঢুকবো না, আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস। এই ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমি নেট এবং গেট সম্বন্ধে কিছু বেসিক কথাবার্তা বলবো, সেগুলো একটুখানি তোমরা ফলো করার চেষ্টা করো আর কি। মানে যদি কিছু ভুল ভ্রান্তি হয় তোমরা একটু ধরিয়ে দিও, তোমরা অ্যাকচুয়ালি বেশি ব্যাপারগুলো বোঝো। আমি সাবজেক্টটা হয়তো একটু এক্সপিরিয়েন্স বলে বেশি বুঝি, কিন্তু যে মডালিটিস যে দিন দিন চেঞ্জ হচ্ছে, সেরকম যদি কিছু চেঞ্জ হয়ে থাকে আমাকে একটু মনে করিয়ে দিতে পারো, ঠিক আছে? দেখো, তাহলে প্রথমেই তোমাদের একটুখানি অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে। সেই অ্যাটিটিউড চেঞ্জের জন্য যে জিনিসটা দরকার, আমরা সেই সম্বন্ধে প্রথমে দু চারটা কথাবার্তা বলি। দাদা, পারপাস অফ দিস ক্লাসেস, হ্যাঁ, আমরা এই ক্লাসগুলো কেন নিচ্ছি, তার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে টু বিল্ড এ সলিড কনসেপ্ট অন কেমিস্ট্রি অ্যান্ড মোর প্রিসাইজলি অন দ্য ফিজিক্যাল কেমিস্ট্রি। আমরা এই ক্লাসটা কিন্তু জাস্ট প্রফেশনালি যেমন কোচিং সেন্টারে যেভাবে নেট গেটের ক্লাস নেওয়া, আমি কিন্তু সেই রকমভাবে করবো না। আমি এখানে আমি কি বললাম যে এমএসসিতে যে মানে বিএসসিতে যে ফিজিক্যাল কেমিস্ট্রিটা ছিল সেটা তোমাদের আমি আলাদা করে পড়াবো না। সেখানে যদি কারো কিছু ঘাটতি থাকে, খুব ডিটেলে জানতে চাও, তাহলে তুমি বলবে, তাহলে তুমি তার করসপন্ডিং ভিডিও দিয়ে দেবো, বা সেই করসপন্ডিং জায়গাটা বিএসসির যে ছেলেদেরকে পড়ানো হচ্ছে সেই ক্লাসটা তোমাকে অ্যাটেন্ড করার আমি পারমিশন দেবো, ফ্রিতেই পারমিশন দেবো। হ্যাঁ, যাতে করে তুমি ওই বিএসসির জিনিসের যেখানে যা কনসেপচুয়াল গন্ডগোল আছে সেই জায়গাটা তুমি করে ফেলতে পারো। কিন্তু এমএসসিতে কোনো কিছুই তুমি যে জানো, আমি এটাকে মানে এটা আমি মানে মানে করবো না, আগে থেকে ধরে দেবো না। যেমন তোমাদের মধ্যে অনেকেই আছে, কারণ মধুমিতে যেমন বললো যে জাস্ট সে জাস্ট বিএসসি পাস করে, সেটা এমএসসি কিছুই জানে না, তাই তো? সেখানে এমএসসি সমস্ত টপিকগুলোই কিন্তু ভালো করে পড়ানো হবে। ফিজিক্যাল স্পেশালের যে জিনিসপত্রগুলো আছে, যেগুলো অ্যাডভান্স জিনিসপত্র, সেইগুলো আমি আলাদা ক্লাসে পড়াবো। সেইটার সঙ্গে এই নেটের ক্লাসের কোনো সম্পর্ক নেই। তো নেটের ক্লাসের মধ্যে ধরো যে বেসিক গ্রুপ থিওরি, বেসিক কোয়ান্টাম মেকানিক্স, স্পেকট্রোস্কোপি কিছু জিনিসপত্র আছে, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের কিছু এক্সট্রা জিনিসপত্র আছে, এইগুলোকে তুমি প্রপারলি করিয়ে দেবো আর কি। আর বিএসসিটা তো রিভাইজ করিয়ে দেবো। এখানে বলছি যে টু বিল্ড এ সলিড কনসেপ্ট অন কেমিস্ট্রি অ্যান্ড মোর প্রিসাইজলি অন দ্য ফিজিক্যাল কেমিস্ট্রি, তার জন্য এই কাজগুলো তোমাদের করতে হবে। টু স্কোর গুড ক্রেডিটস অর মার্কস ইন ইউনিভার্সিটি এক্সামিনেশন, মানে যাদের ধরো এমএসসি আছে, তো এমএসসি তো তার ফিজিক্যাল কেমিস্ট্রি পার্ট আছে, পার্টিকুলার আইআইটি থেকে কয়েকজন জয়েন করে, আইআইটি রুড়কি থেকে একজন জয়েন করেছো, তারপরে তোমার আইআইটি বম্বে থেকে জয়েন করেছো, মানে দৈপান আজকে আসেনি দেখছি, হ্যাঁ, দৈপান দত্ত, হ্যাঁ, ওরা সব জয়েন করেছে। ওদের ওই ইউনিভার্সিটি বা যারা ধরো এবারে এমএসসিতে ভর্তি হলে তাদের ইউনিভার্সিটি মার্কস তোমাকে ঠিকঠাক করে পেতে হবে, ইউনিভার্সিটি ক্রেডিট তোমাকে পেতে হবে, সেইটা তোমার সুবিধা হবে। তারপরে হচ্ছে টু পারফর্ম গুড র্যাঙ্কস ইন এন্ট্রান্স অ্যান্ড কম্পিটিটিভ এক্সামিনেশন, মানে বিভিন্ন পিএইচডি এন্ট্রান্স এক্সামিনেশন বা নেট গেট, হ্যাঁ, সেট, টিআইএফআর, হ্যাঁ, এই ধরনের যে সমস্ত পরীক্ষাগুলো আছে, বিভিন্ন এন্ট্রান্স টেস্ট, এবং ধরো কেউ কেউ যদি কম্পিটিটিভ এক্সাম দেয়, এই আমাকে আজকে একজন জিজ্ঞেস করছিল, তুহিন বলে একটি ছেলে আর কি, সে বোস ইনস্টিটিউট থেকে পিএইচডি করেছে, সে ডব্লিউবিসিএসটা দেবে, সে সাবজেক্ট পেপার হিসেবে সে কেমিস্ট্রিটা নিয়েছে। আমাকে বললাম আমি কেমিস্ট্রিটা কোনো রকমভাবে হেল্প করে দিতে পারবো কিনা। হ্যাঁ, আমি অবশ্যই অর্গানিক ইনঅর্গানিকের দায়িত্বটা নেব না, ওটা তোমাকে তোমার মতো করে আলাদা করে কোনোভাবে করতে হবে। আর ফিজিক্যাল কেমিস্ট্রি পার্টটার দায়িত্ব আমি মানে যেভাবে করাবো তাতে তুমি দেখবে তোমার বিভিন্ন ওই ডব্লিউবিসিএস বা আইএস, হ্যাঁ, বা ইউপিএসসি বা জিএসআই ইত্যাদিতে ফিজিক্যাল কেমিস্ট্রি যে পার্টটা থাকবে সেই পার্টটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে। মানে শুধুমাত্র পিএইচডি এন্ট্রান্স এক্সামিনেশন না, তার সঙ্গে সঙ্গে যে সমস্ত অন্যান্য চাকরির যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো হয় সেগুলো যা ফিজিক্যাল কেমিস্ট্রি লাগবে সেটা থেকে এখান থেকে তুমি পরিষ্কার করতে দিতে পারো। To get an admission in an institute of repute for pursuing higher studies, যেটা ওই এন্ট্রান্স টেস্ট বা এন্ট্রান্স টেস্ট পার্টিকুলারলি সেগুলোতে দিয়ে তুমি আলটিমেটলি কি করতে পারো না, তুমি কোনো একটা হায়ার স্টাডি করলে, মানে মানে ধরো পিএইচডি করতে যাচ্ছে দাদা দেশে বা বিদেশে, সেই জায়গাতে অ্যাডমিশন পেতে তোমার যাতে সুবিধা হয় সেই ব্যবস্থাটাকে করা আর কি, বা সেই সাবজেক্ট, মানে কোনো লবি টবি দিয়ে না, মানে সেটা লবি টবি দিয়ে না ইন দ্য সেন্স যে ধরো তুমি যদি কোনো একটা ইনস্টিটিউটে গিয়ে তুমি জাস্ট এইটা করে একটা বলার সুযোগ পাও যে তুমি আমার কাছ থেকে ফিজিক্যাল কেমিস্ট্রি ট্রেন্ড হয়েছো, অন্ততপক্ষে দেশে খুব কম লোকই আছে যে আমার নামটা শোনেনি, এবং মানে আমার ছাত্ররা যে ভালো হয় সেরকম একটা তাদের ধারণা সবসময়ই আছে। সেইটাকে যদি লবি বলো বা সুপারিশ বলো, তাহলে লবি সুপারিশ, বা আমি নিজে কাউকে কখনো বলতেও যাবো না, কিছুই না। কিন্তু তুমি সাবজেক্টটাই এত ভালো করে শিখবে যে তোমার কোথাও দেখবে ভালো কোনো একটা জায়গায় চান্স পেতে কোনো অসুবিধা হচ্ছে না। টু গেট এ জব অফ হিজ অর হার চয়েস, আসলে
এই যে পরীক্ষাগুলো হয় তাতে অনেকেই এখন রিসার্চ করতে চাইছে না, তারা হয়তো সে ইমিডিয়েটলি চাকরি চাইছে। ইমিডিয়েটলি চাকরি মানে কেমিস্ট্রির উপর বেস করে যেগুলো ভালো চাকরি, ধরো জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জিএসআই এর চাকরি, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের চাকরি, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন ওএনজিসির চাকরি, ডিবিসির চাকরি, এনটিপিসির চাকরি, ন্যাশনাল ড্রাগ হাউসের চাকরি, ন্যাশনাল টেস্টিং হাউসের চাকরি, পেটেন্ট অফিসারের চাকরি। তো এই যে চাকরিগুলো যেগুলো কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড থেকে হতে পারে, তোমার সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের চাকরি, হ্যাঁ, তো সেই ধরনের চাকরিগুলো তুমি কিন্তু এই যেভাবে তোমাকে ট্রেন করা হবে তাতে তুমি সেগুলো পাওয়ার মতো পজিশনে কিন্তু চলে যেতে পারো। আর ফাইন্ড টু সার্ভ দ্য ওয়ার্ল্ড ইন হোয়াট এভার ওয়ে হি অর সি ক্যান, মানে এটা যেটা আলটিমেট টার্গেট আর কি, তোমাকে নেশন বা ওয়ার্ল্ডকে আলটিমেটলি কিন্তু মানে কোনো খারাপভাবে না, ভালোভাবে তোমাকে কিন্তু আলটিমেটলি সার্ভিস দিতে হয়। তুমি সায়েন্টিস্ট হলে তুমি অনেক কিছু করবে যেটা সায়েন্সটা প্রোগ্রেশন হবে। তুমি ইন্ডাস্ট্রিতে চাকরি করলে, হ্যাঁ, সেখানে কোনো একটা ওষুধের কোম্পানিতে তুমি হয়তো চাকরি করছো বা কন্ট্রাক্ট রিসার্চার সেরকম একটা জায়গায় চাকরি করছো, সেখান থেকে তুমি আলটিমেটলি দেশকে এবং জাতিকে কিন্তু তুমি অ্যাকচুয়ালি এগিয়ে নিয়ে যাচ্ছ। এইটা হচ্ছে তোমার জাস্ট উপরে উপরে যদি তুমি দেখো ওভারঅল টার্গেটটা তোমার, ঠিক আছে? আচ্ছা, হোয়াট টু ডু টু অ্যাচিভ ইউর গোল, তুমি এই যে টার্গেট বা গোলটাকে অ্যাচিভ করার জন্য তুমি অ্যাকচুয়ালি কিভাবে এগোবে, এটা আরেকটু প্র্যাকটিক্যালি, আগে যেটা বললাম এটা কিছুটা ফিলোজফিক্যাল কথাবার্তা বলা হলো, এবারে একটু প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউতে তুমি ঢোকো। নাও দ্য কোশ্চেন ইজ হাউ ক্যান ইউ অ্যাচিভ ইউর গোল, হোয়াট শুড ইউ ডু টু রিচ দ্য টার্গেট, এই টার্গেটটা পৌঁছানোর জন্য তোমাকে কি করতে হবে। তাহলে তোমাকে যেটা অলওয়েজ মনে রাখতে হবে যে কোনো শর্টকাট নাই, সবসময় তোমাকে একটা মনে রাখতে হবে যে কোনো শর্টকাট সহজ রাস্তা কিন্তু কিছু নেই। ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড অনেস্টলি, তোমাকে সৎভাবে প্রচণ্ড পরিশ্রম করতে হবে। ধরো তুমি ধরি আমি 10 মাসও সময় ধরি, 10 মাস সময়ের মধ্যে শুধু তো ফিজিক্যাল কেমিস্ট্রি পড়তে হবে না, ফিজিক্যাল অর্গানিক ইনঅর্গানিক, তুমি ধরো এমএসসি স্পেশালের জিনিসটা যদি বাদও দাও, তাহলে বিএসসি 3 বছর প্লাস এমএসসি 1 বছর, এই 4 বছরের টোটাল জিনিসটাকে তোমাকে 1 বছরের মধ্যে কিন্তু করতে হবে। তার মানে বুঝতেই পারছো কতটা বেশি পরিশ্রম করতে হবে, ঠিক আছে? এটা 5 মাসে কিন্তু হয় না, ওটা তোমাকে 1 বছরের মতো পরিশ্রম করতে হবে। পরিশ্রম করে তোমাকে যদি অ্যাচিভ করতে হয় তাহলে মানে প্রচণ্ড বেশি পরিশ্রম করতে হবে। পার ডে দেখবে 15 ঘন্টা 16 ঘন্টা করে পড়াশোনা করতে হচ্ছে, তবেই টোটাল জিনিসটা একদম উইথ কনফিডেন্স তুমি ব্যাপারটাকে আয়ত্তের মধ্যে আনতে পারবে। আচ্ছা, নো কোচিং সেন্টার্স অ্যান্ড টিচার ক্যান ব্রিং ইউ দ্য সাকসেস, দে ক্যান অনলি হেল্প ইউ, মানে কোনো কোচিং সেন্টার বা কোনো একজন টিচার সে তো তোমার হয়ে পরীক্ষাটা দিয়ে আসবে না, সে তোমাকে সাহায্য করতে পারে যে এইরকমভাবে পড়ো, বা তোমার কোনো ডাউটস হলো ডাউটসটাকে ক্লিয়ার করে দেওয়া, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন করতে গিয়ে কোনো প্রবলেম আটকালো, সেটা তুমি জিজ্ঞেস করলে সেটাকে করে দিলাম, এইটুকু করে দেওয়া যেতে পারে। বা কিছু রেগুলার বেসিসে মক টেস্ট নিলাম, মক টেস্ট নিয়ে তুমি একটা জায়গায় পৌঁছালে, হ্যাঁ, মানে অ্যাকুরেসিটা আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করলে, হ্যাঁ, এগুলো তুমি করতে পারবে আর কি, ঠিক আছে? আচ্ছা, তারপর ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, ইউ হ্যাভ টু প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, দিস উইল মেক ইউ পারফেক্ট। তোমাকে প্রচণ্ড পরিশ্রম করতে হবে, তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। তুমি একটু খেয়াল করে দেখো, তুমি যে জ্যাম বা আরো যারা আগে নেট গেট দিয়েছো, প্রত্যেক পরীক্ষাতে পরীক্ষা দিয়ে এসে তুমি বললে পরীক্ষা ভালোই হয়েছে, এবং যে কাট আপ তার থেকে অনেকটা বেশিই তুমি অ্যাটেম্প করেছো, কিন্তু দেখা গেল যখন রেজাল্ট বেরোচ্ছে তুমি পাচ্ছ না, মানে বেসিক্যালি হচ্ছে যেটা হচ্ছে যে তুমি প্রচুর ভুল করে ফেলেছো, মানে এই প্র্যাকটিসের অভাবের জন্য যেটা হচ্ছে যে এক হচ্ছে পরীক্ষাটাই খারাপ হয়ে যায়, যে তোমার ফাইনাল ফর্মুলাটা মনে পড়ছে না, মনে হচ্ছে তুমি জানো ঠিক যেন হচ্ছে না, এটা প্র্যাকটিস কম হয় বলে। আর একটা সাডেনলি যেটা হচ্ছে যে তুমি মানে একটা দাগিয়ে দিয়ে এলে, দাগিয়ে দিয়ে আসার পরে দেখা গেল জিনিসটা ভুল হচ্ছে, এটা এই জাস্ট প্র্যাকটিসের অভাব। তোমাকে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন বা কিছু মডেল কোশ্চেন এত সলভ করতে হবে, সলভ করতে 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 না মানে কি হবে, মানে একটা সময় আসবে যে মানে তুমি আর ভুল করছো না, মানে কি বলবো, মানে অ্যাকিউরেসি লেভেলটাকে 100% অ্যাকিউরেসির জায়গায় নিয়ে যেতে হবে। আমি দেখেছি যে মোর দ্যান 10% যদি তুমি ভুল করে ফেলো তাহলেই তোমার পক্ষে পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ তুমি তো আর সেই 100% উত্তর করে আসতে পারছো না, একটা মোটামুটি পাওয়ার মতো একটা জিনিস তুমি উত্তর করে আসতে পারছো, সেখানে যদি আবার 10% 20% 30% তোমার ভুল হয়ে যায় তাহলে আলটিমেটলি কিন্তু জিনিসটা হয় না। তোমাকে ওই জন্য প্র্যাকটিস করে 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 অ্যাকিউরেসিটা 100% জায়গায় নিয়ে যেতে হবে। আর যে কথাটা সবাইয়ের জন্য সত্যি, সমস্ত প্রফেশনের জন্য সত্যি, সমস্ত বয়সের মানুষের জন্য সত্যি, দ্যাট ইউ মাস্ট বিলিভ দ্যাট ওয়ার্ক ইজ ওয়ার্কশিপ অ্যান্ড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। মানে তোমার মানে তোমাকে সবসময় পরিশ্রম করতে হবে, আর তোমার সততা দিয়ে তোমাকে পরিশ্রমটাকে করতে হবে। অনেক সময় লোকে কি করে, এই পাশের লোকের ছেলের দেখে, হ্যাঁ, কিছু একটা শর্টকাট মেথড ফেথড বের করে, হ্যাঁ, ডিজনেস্টলি অনেক কিছু অ্যাচিভ করে ফেলে, কিন্তু সেটা সে রাখতে পারবে না, হয় না? তোমাদের দেখবি এই লকডাউনের সময় বিএসসিতে 90% করে মার্কস, 95% করে মার্কস,
অথবা তার নেট বা গেট পেতে অসুবিধা হচ্ছে। বা এমএসসি তো সব জায়গায় যেহেতু মোরালেস অটোনমাস, এই কিছু ভালো কয়েকটা ইউনিভার্সিটি বাদ দিলে সর্বত্রই দেখবে ক্লাস ফাস কিছুই হচ্ছে না, পড়াশোনায় কিছুই হচ্ছে না, সেটা অনেক বেশি নম্বর পেয়ে যাচ্ছে। এটা সৎ পথে পাওয়া নয় বলে তোমরা ঠিক নম্বরের গুরুত্বটা বুঝতে পারছো না। কিন্তু তুমি যদি সৎ পথে ওটা পেতে, ঠিক ঠিক পরিশ্রম করে ঠিক ঠিক পরীক্ষা দিয়ে পেতে, তাহলে তুমি বুঝতে পারছো যে এর অ্যাকচুয়ালি গুরুত্বটা কি। হুম? সেটা একটু মাথায় রাখতে হবে। হুম? এটা। তাহলে এইগুলো তোমাকে ফলো করতে হবে, কিন্তু এটা এগুলো আমি শুধু মানে এই যে কথাগুলো বলছি, দেখো এই কথাগুলো তুমি খেয়াল করে দেখো যে শুধুমাত্র নেট গেট পাওয়ার জন্য এগুলো ইম্পর্টেন্ট না। এগুলো ইম্পর্টেন্ট হচ্ছে জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে তোমাকে এই কতকগুলো জিনিস মাথায় রাখতে হবে। ওয়ার্ক ইজ ওয়ার্কশিপ আর অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এর কোনো অল্টারনেটিভ নেই। মানে এই যে ধরো নিটে যারা পায় বা যেই অ্যাডভান্সে যারা পায়, ওগুলো তো ধরো এই নেট গেট পাওয়ার থেকেও অনেক বেশি কঠিন পরীক্ষা। কিন্তু ওখানে যে প্রফেশনাল যে সমস্ত কোচিং সেন্টারগুলো, ধরো তুমি আকাশ বলতে পারো, তুমি ধরো অ্যালেন বলতে পারো, তুমি ফিটজি বলতে পারো, তোমাদের পরিচিত বা তোমরা যদি ওর থ্রু দিয়ে আসো তাহলে তুমি বুঝতে পারবে কতটা মেথডিক্যালি এবং কতটা পরিশ্রম ওরা করায়। হ্যাঁ? মানে মানে কি বলবো? মানে একটা মানুষকে মানে কি মানে প্রত্যেক ১৫ দিন ইন্টারভ্যালে তোমার ছোটখাটো পরীক্ষা নিচ্ছে, ৩০ দিন পর, পর পরীক্ষা নিচ্ছে। কোন একটা চ্যাপ্টার পুরো বলে দিকে ১৫ দিনের মধ্যে শেষ করতে হবে, তো ১৫ দিনের মধ্যেই তারা শেষ করছে। মানে এটা মানে এনর্মাসলি পরিশ্রম করে তারা। পরিশ্রম করেই সাকসেসটা পায়। তুমি সৎভাবে এই পরিশ্রমটা করলে তুমি যে সাকসেসটা পেতে পারো। ঠিক আছে? এটা। আচ্ছা, এবারে এই যে গোলটা অ্যাচিভ করার জন্য আরো প্র্যাকটিক্যাল, আরো ডাউন টু দ্য আর্থ আমি হচ্ছি। হ্যাঁ, ১ম এ আমি একদম অ্যাবস্ট্রাক্ট ওয়েতে বললাম, তারপর একটা জেনারেল ওয়েতে বললাম তোমার বোধগম্য করে, তারপর আরেকটু আমি প্র্যাকটিক্যাল সেন্সে বলছি। আরেকটু নিচে নেমে জাস্ট কথাবার্তা বলছি। স্টেপস দ্যাট মে বি ফলোড আর দ্য ফলোইং। আচ্ছা, রিড দ্য সাবজেক্ট থরোলি অ্যান্ড দেন আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ফিল দ্য সাবজেক্ট ভেরি ওয়েল। মানে তুমি ১ম এ সাবজেক্টটাকে ভালো করে পড়ো এবং সাবজেক্টটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। সলভ প্রবলেমস বাই yourself to check whether you really understand the subject or not। দেখো, তুমি যদি সাবজেক্ট খুব ভালো করে করতে পারো তাহলে প্রবলেম করতে পারবে। তুমি শুধুমাত্র এখন সব এই ফ্যাশন হয়েছে যে ১ম থেকে এমসিকিউ মুখস্থ করতে আরম্ভ করে, বা ইউনিভার্সিটি হলে যে কোয়েশ্চেন অ্যান্সারের বই কিনে কোয়েশ্চেন অ্যান্সার ফর্মে মুখস্থ করতে আরম্ভ করে না, ওরকম করে কিন্তু হবে না। তাহলে সলভ প্রবলেমস বাই yourself to check whether you really understand the subject or not। তুমি সাবজেক্টটা কিন্তু খুব ভালো করে বোঝো, তাহলে অটোমেটিক্যালি তুমি কিন্তু প্রবলেমস করতে পারবে আর কি। সেখানে প্রবলেমগুলো নিজে নিজে করো, যেটা তোমাকে হেল্প করবে এটা বুঝতে যে তুমি আদৌ সাবজেক্টটা ভালো করে শিখেছো কি শিখোনি। ইনভেস্ট টাইমস পার চ্যাপ্টার্স ডিপেন্ডিং অন ইটস ওয়েটেড ইম্পর্টেন্ট লেন অ্যান্ড ডিফিকাল্টি। এবারে টোটাল সিলেবাসটা তুমি কোন কোন চ্যাপ্টারগুলোকে করবে, নেট বা গেটে দেখা যায় লোকে সমস্ত চ্যাপ্টার করে না, কয়েকটা চ্যাপ্টার হয়তো বাদ দেয়। ঠিক আছে, তুমি তার ওয়েটেজ অনুযায়ী কোন কোন চ্যাপ্টার করবে তুমি প্রথমে ঠিক করে নিলে। এবারে তুই প্রথম থেকেই না, বা অন্তত ধরো ৭ দিনে যে রুটিন, এই ৭ দিনের রুটিনে কিন্তু ওই প্রত্যেকটা চ্যাপ্টারের যেন একটা ওয়েটেজ থাকে। সেইরকম করে তুমি ফিজিক্যাল কেমিস্ট্রি পড়িয়ে যাচ্ছে, অর্গানিক ইনঅর্গানিক কেমিস্ট্রি কিছুই হচ্ছে না। বা ফিজিক্যাল কেমিস্ট্রিতে তুমি ধরো মানে অ্যাডজর্পশন যেখান থেকে মাত্র ৪ নম্বরে কোশ্চেন পড়বে, বা ভাগ্য ভালো হলে ৬ নম্বরে কোশ্চেন পড়বে, তুমি সেইটাতেই তুমি ৩ মাস সময় দিয়ে দিলে। এদিকে কোয়ান্টাম মেকানিক্স থেকে যে ২৫ নম্বর ৩০ নম্বর কোশ্চেন পড়বে, থার্মোডাইনামিক্স থেকে যে ২৫-৩০ নম্বর কোশ্চেন পড়বে, সেদিকে তোমার খেয়ালই থাকছে না। ঠিক আছে? তাহলে সেই জন্যই তোমার ওয়েটেজ, ইম্পর্টেন্স, লেন্থ অ্যান্ড ডিফিকাল্টি এইটাকে দেখে তোমাকে সময় ইনভেস্ট করতে হবে। ঠিক আছে? মানে কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো মানে খুব ডিফিকাল্ট, হয়তো একটা কোশ্চেন বেশ ডিফিকাল্ট, তাকে হয়তো একটু বেশি সময় দিতে হতে পারে। বা কোনো একটা চ্যাপ্টার থেকে তো অল্প কোশ্চেন পড়ে কিন্তু খুব লেন্দি চ্যাপ্টার, সেখানে একটু বেশি সময় দিতে হতে পারে। আবার কিছু কিছু চ্যাপ্টার আছে ছোট চ্যাপ্টার, কিন্তু সেখান থেকে ভালো কোর্স, তার স্ট্যাটিস্টিক্যাল মেকানিক, মানে মোটামুটি ২-৩টে ক্লাসের মধ্যে পুরো জিনিসটাকে শিখে নেওয়া যায়। তোমাদের সিলেবাসে যেটা আছে কিন্তু সেখান থেকে ৮ নম্বরের কোশ্চেন পরেই পড়ে। তাহলে ওটা ছোট চ্যাপ্টার কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। সলিড স্টেট, মোরাললেস ছোট চ্যাপ্টার প্রচন্ড ইম্পর্টেন্ট। সেগুলোতে কিন্তু তোমাকে প্রপারলি সময় দিতে হবে। আবার কোয়ান্টাম মেকানিক্স, থার্মোডাইনামিক্স, ইলেকট্রোকেমিস্ট্রি, কেমিক্যাল কাইনেটিক্স এগুলো হচ্ছে বড় চ্যাপ্টার, এবং তার সাথে সাথে হচ্ছে তোমার প্রচুর কোশ্চেন্স আছে। সেগুলো সার্টেনলি অনেক বেশি সময় থাকবে। তুমি থার্মোডাইনামিক্সে যদি দেশে ১০ ঘন্টা সময় দাও, অ্যাডজর্পশনে কি ১০ ঘন্টা সময় দিতে হবে? অ্যাডজর্পশনে ২ ঘন্টা সময় তোমাকে দিতে হবে। কোয়ান্টাম মেকানিক্সে তুমি যদি ২০ ঘন্টা সময় দাও, তোমার ডেটা অ্যানালিসিস কি আর ২০ ঘন্টা সময় দিতে হবে? সেখানে তোমার ৮ ঘন্টা সময় দিতে হবে। ঠিক আছে? এইভাবে তোমাকে মানে আমি কিছুটা হেল্প করবো তোমাকে। তাহলে ওয়েটেজ, ইম্পর্টেন্স, লেন্থ এবং ডিফিকাল্টি অনুযায়ী তুমি তোমার টাইমটাকে সেই মতো করে ঠিক করো। আর লুক অ্যাট দ্য প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স টু আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন প্যাটার্ন অ্যান্ড দেন প্র্যাকটিস কোশ্চেন্স অফ দ্যাট টাইপ। তুমি প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো সার্টেনলি দেখবে। যত বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাওয়া যায়
সেগুলোকে তোমাকে সলভ করে নিতে হবে। মূলত এই এখনকার প্যাটার্নের যেটা মানে ধরো অনেক পুরনো যে নেট বা গেটের পরীক্ষা, নেট পরীক্ষা পার্টিকুলার গেটের প্যাটার্নটা একই রকমের মোরাললেস আছে। নেটের যে কোশ্চেন ছিল লেন্দি কোশ্চেন ছিল, এক একটা কোশ্চেন হচ্ছে 15 নম্বর করে, এরকম কোশ্চেন ছিল। হ্যাঁ, তোমার একটা স্পেকট্রোস্কোপি কোশ্চেন থাকতো যেটা কম্পালসারি কোশ্চেন 20 নম্বর, তারপরে তোমার 36টা কোশ্চেন দেওয়া থাকতো 15 নম্বর করে, সেখান থেকে তোমাকে ওই 12টা লিখতে হতো। 15 × 12 180, আর স্পেকট্রোস্কোপির কোশ্চেনটা 20 নম্বর, 200 নম্বরের ছিল, আর 200 নম্বর ছিল এমসিকিউ। এরকম প্যাটার্ন ছিল আগে। তারপরে এখন যে প্যাটার্নটা হয়েছে সেই প্যাটার্নে হচ্ছে তোমার 2 নম্বর আর 4 নম্বরের কোশ্চেন সবটাই এমসিকিউ। এই যে নতুন যে প্যাটার্নটা পাল্টেছে এবং সেই মতো করে প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন, অন্তত পক্ষে লাস্ট 10 বছরের কোশ্চেন ভালো করে বুঝে তুমি সলভ করো। মানে দেখো এক্স্যাক্টলি ওই কোশ্চেনটা রিপিট করবে না, কিন্তু ওই কনসেপ্টটা রিপিট করবে। আমি কোশ্চেন যখন করাবো আরো তখন তুমি বুঝতে পারবে এই কনসেপ্টটা কিন্তু রিপিট করবে। ওখানে কনসেপচুয়ালি মানে কারেক্ট হয়ে গিয়ে ওই প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করো, জাস্ট এমসিকিউ মুখস্থ করতে যাও। ঠিক আছে? লুক অ্যাট দ্য প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন টু আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন প্যাটার্ন অ্যান্ড দেন প্র্যাকটিস কোশ্চেন অফ দ্যাট টাইপ। তাহলে এইটা দেখো একদম একদম প্র্যাকটিক্যাল পারপাস, মানে প্র্যাকটিক্যালি বাস্তবে তোমাকে কিন্তু কোন একটা সাবজেক্টের প্রিপারেশন এইরকম ভাবে নিতে হবে। তাহলে যে চ্যাপ্টারটা তুমি পড়ছো, যেটা ধরো তোমার যদি প্রিভিয়াস যে তোমার বিএসসি বা ইত্যাদি ক্লাস নোট আছে, ক্লাস নোট যদি খুব স্ট্যান্ডার্ড ক্লাস নোট হয় সেটা তুমি পড়তে পারো। না হলে বেটার হচ্ছে কোন একটা স্ট্যান্ডার্ড বই পড়া, মানে বইয়ে ভুলের পরিমাণ অনেক কম থাকে, ইনফরমেশন অনেক বেশি থাকে। ঠিক আছে? একটা বই তুমি ভালো করে পড়বে, বোঝার চেষ্টা করবে। তারপরে আর কোন একটা মাস্টারমশাই যদি নোট এক্সেপশনালি ভালো হয় তাহলে সেই নোটটাও ফলো করতে পারো বইয়ের বদলে। তুমি যেটা আগে দেখেছো সেইটাই যদি তুমি আবার দেখো না, তোমার পক্ষে ব্যাপারটা রেডি করতে অনেক সুবিধা হবে। নতুন বই বা নতুন কিছু দিয়ে স্টার্ট করে ব্যাপারটা অনেকটা সময় লেগে যায়। হুম। আচ্ছা, তারপরে তোমার প্রবলেম যেটা বললাম, বইয়ের এক্সারসাইজে প্রচুর প্রবলেম দেওয়া থাকে বা বিভিন্ন রকমের বই পাওয়া যায় যেখানে প্রচুর প্রবলেম দেওয়া আছে, সেই প্রবলেমগুলোকে সলভ করতে হবে। তো সময়টাকে সুন্দর করে ম্যানেজমেন্ট করতে হবে। আর প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনও তুমি আজকাল অ্যাভেলেবেল, নেটে অ্যাভেলেবেল, বই অ্যাভেলেবেল। হ্যাঁ, সেখান থেকে তুমি প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন পেয়ে যাবে এবং সেটাকে তোমাকে করতে হবে। আচ্ছা, আচ্ছা, এবারে দেখো তোমার মানে এই যে কথাগুলো বলছিলাম সেটা আর একটু কন্টিনিউ করতে হচ্ছে যে ফর এন্ট্রান্স অ্যান্ড কম্পিটিটিভ এক্সামিনেশন তোমাকে কি করতে হবে, এমসিকিউ টাইপ, এমএসকিউ টাইপ এবং ন্যাট, এই 3 টাইপের কোশ্চেন তোমাকে করতে হবে। কারণ তোমাদের এই 3 টাইপের কোশ্চেন মূলত যদি থাকে যে মানে এটা হচ্ছে মানে দেখো এমসিকিউ এমএসকিউ টাইপটা হচ্ছে নেটের সিলেবাসে বা গেটের সিলেবাসে নেই। এটা জ্যামের সিলেবাস হচ্ছে এমএসকিউ আছে, মাল্টিপল সিলেক্ট কোশ্চেন। মানে একটা এমসিকিউর ক্ষেত্রে কি হচ্ছে তোমাদের যে এখন স্ট্যান্ডার্ড প্যাটার্ন তাতে হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনে 4টে করে অপশন দেওয়া থাকবে, একটাই কারেক্ট অ্যান্সার। আর দেখবে যেই অ্যাডভান্স যদি তুমি দেখো বা জ্যাম পরীক্ষায় দেখো, সেখানে কিন্তু এমএসকিউ কোশ্চেন আছে, মাল্টিপল সিলেক্ট কোশ্চেন, মানে কোনো একটা কোশ্চেনে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে 4টাও কারেক্ট হতে পারে, 3টেও কারেক্ট হতে পারে, 2টোও কারেক্ট হতে পারে, একটাও কারেক্ট হতে পারে। ঠিক আছে? যতগুলো কারেক্ট প্রত্যেকটাতেই দাগ দিতে হবে। তুমি ধরো 4টে একটা কোশ্চেন দেওয়া আছে, 4টে যে অপশনের মধ্যে হয়তো 3টে কারেক্ট, তুমি 2টোয় দাগ দিলে তুমি যেই অ্যাডভান্স হলে তুমি পার্সিয়াল একটা মার্কস পাবে, কিন্তু জ্যাম বা এই ধরনের পরীক্ষাতে তুমি কিন্তু 0 পাবে। এগুলো নেগেটিভ মার্কিং থাকে না। এমএসকিউতে ইউজুয়ালি নেগেটিভ মার্কিং থাকে, এমএসকিউতে নেগেটিভ মার্কিং থাকে না, কিন্তু ওই পার্সিয়ালি কারেক্ট অ্যান্সার লিখলে কিন্তু তুমি কোনো নম্বর পাবে না। আর একটা হচ্ছে গেট পরীক্ষাতে আছে, এটা নিউমেরিক্যাল অ্যান্সার টাইপ, যেটা দেখো নেটে অ্যাকচুয়ালি এই রকম ভাবে নেই, তোমার এমসিকিউ ফর্মে আছে কিন্তু বেসিক্যালি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে হচ্ছে। আর গেটে কিন্তু একটা নিউমেরিক্যাল অ্যাপটিটিউড টেস্ট আছে যেখানে নিউমেরিক্যাল প্রবলেমস আছে এবং নিউমেরিক্যাল প্রবলেমের অ্যান্সারটা তোমাকে জাস্ট নাম্বারে লিখে করতে হবে এবং পয়েন্টের পরে কত ডেসিমেল পর্যন্ত করতে হবে সেটা কিন্তু তোমার দেওয়া থাকে। ঠিক আছে? পয়েন্টের পরে এক্স্যাক্টলি কত ডেসিমেল পর্যন্ত এটা লাগবে সেটা কিন্তু তোমার দেওয়া থাকে, সেটা করতে হবে। ঠিক আছে? তাহলে এইটা একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড টেস্ট সেটা গেটে কিন্তু খুব একদম কমন। হ্যাঁ, সেটা আর নেটে হচ্ছে মানে উত্তরগুলো দেওয়া থাকবে, তোমাকে টিক দিতে হবে। হ্যাঁ, কিন্তু এখানে ওই রাউন্ডিং অফটাও একটু জানার দরকার পড়ে। অনেক সময় হয় কি ক্যালকুলেটর ইউজ করলে বা না করলে পয়েন্টের পরে 3-4টে ডেসিমেল আছে কিন্তু উত্তর চেয়েছে পয়েন্টের পরে 2 ডেসিমেল পর্যন্ত। এখানে প্রপারলি রাউন্ডিং অফ করাটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। রাউন্ডিং অফটা যদি ঠিক করে না করতে পারো তাহলে কিন্তু আলটিমেটলি মানে খাতা তো যন্ত্র দেখবে, যন্ত্র তোমার ধরো কথা বলছে একটা ধরো উত্তর বেরিয়েছে 5.55, হ্যাঁ, বা 5.555। ঠিক আছে? এবারে সেকেন্ড ডেসিমেল পর্যন্ত তোমার উত্তর চেয়েছে। এবারে যে 5.555 তাহলে আপ টু সেকেন্ড ডেসিমেল অর্থাৎ লাস্ট যে ডেসিমেল পয়েন্টটাকে তুমি যদি বাদ দেবে
তার রাউন্ডিং আপের রুলটা যদি না জানো, হ্যাঁ, তুমি ওটাকে অনেক সময় 5.56ও করতে পারো, 5.55ও করতে পারো। একটু তোমাকে কোনটা করলে সেটা কারেক্ট, সেই রাউন্ডিং আপের রুলটা যদি তুমি না জানো তাহলে তুমি ভুল করে ফেলবে। তো যদি বলে ঠিক আছে পয়েন্টের মানে 5-এর বেশি হয়ে গেলে তো 1 যোগ হয়ে যায়, 5-এর কম হয়ে গেলে যেটা আছে সেটা থেকে যায়। কিন্তু এগুলি 5 হলে কি হবে, সেই রাউন্ডিং আপের রুলটা যদি কেউ না জানে তাহলে সেটা 5.55ও লিখে ফেলতে পারে লোকে, 5.56ও লিখে ফেলতে পারে। কিন্তু 5.55 আর 5.5 দুটিটার অ্যান্সারের মধ্যে থাকবে না, যে কোনো একটা, এবং সেটা যন্ত্র খাতা দেখবে। হুম, তাতে যেটা হবে যে ওই রাউন্ডিং অফটা কিন্তু প্রপারলি দরকার, নাহলে দেখবে ওরকম একটা তোমার ভুল হয়ে যাচ্ছে। তো সেগুলো আমরা বলবো। আচ্ছা, নেক্সট হচ্ছে প্র্যাকটিস ডিফারেন্ট টাইপস অফ প্রবলেম ফ্রম সাম বুকস or from internet. Here a caution that should be kept in mind that many books and internet sites are associated to wrong and faulty information and concepts. We have to careful enough to choose a proper teaching materials. এটা খুব ইম্পর্টেন্ট, তোমাকে একটা কারেক্ট কনসেপচুয়ালি এবং ইনফরমেশনের দিক থেকে কারেক্ট বই তোমাকে কিন্তু পড়তে হবে। ঠিক আছে, মানে ভুলভাল তুমি দেখবে প্রচুর এই নেট গেট স্ট্যান্ডার্ডের যে সমস্ত বইগুলো পাওয়া যায় না, সেগুলো সব ভুলভাল বই, ভুলভাল লোকের লেখা। হ্যাঁ, মানে প্রচুর টাইপোগ্রাফিক্যাল ভুল আছে। দেখো টাইপোগ্রাফিক্যাল তুমি পরিষ্কার দেখতে পাও যে টাইপোগ্রাফিক্যাল ভুলটা তোমাকে ধরতে হয়, কিন্তু এমসিকিউতে তো টাইপোগ্রাফিক্যাল ভুল দেওয়ার জায়গা না, তোমার দাগটা হয়তো অন্য জায়গায় দেওয়া আছে, তখন সমস্যায় পড়ে যাবে। সেখানে এগুলো খুব ইম্পর্টেন্ট, যে মানে একটা ঠিকঠাক বই বা ঠিকঠাক মেটেরিয়াল ফলো করাটা কিন্তু খুব দরকার। ওই এমনি নেট বা গেটের জন্য যে সমস্ত বইপত্রগুলো বাজারে এক্সিস্ট করে সেই বইগুলো কিন্তু ভুলে ভরা, হ্যাঁ, কনসেপচুয়ালি ভুলে ভরা, আর এমনি উত্তর টুত্তর সব গন্ডগোল থাকে। হ্যাঁ, সেইগুলো একটুখানি কেয়ারফুলি তোমাকে পড়তে পারে। ইন্টারনেট সাইটেও তো প্রচুর চ্যাট জিপিটি করে তুমি কোনো একটা উত্তর পাওয়ার চেষ্টা করছো, তারা কিন্তু অনেকেই ভুলভাল ইনফরমেশন তোমায় দিয়ে দেয়, তো মাথায় রাখবে। আচ্ছা, মেক এ রুটিন টু প্রিপেয়ার দ্য সিলেবাস পার্ট বাই পার্ট অ্যান্ড গিভ অ্যাট লিস্ট ওয়ান মক টেস্ট পার উইক কভারিং এ স্পেসিফাইড পোর্শন অফ দ্য সিলেবাস। শুরুর দিকে যেটা হবে যে তুমি যখন প্রিপারেশনটাকে নিচ্ছ, ধরো ফিজিক্যাল, অর্গানিক, ইনঅর্গানিক, তাহলে 1 সপ্তাহতে গ্যাপ দিলে 3 সপ্তাহে 3টে তুমি মক টেস্ট দিলে। তাহলে ফিজিক্যাল কেমিস্ট্রিতে আমি গড়ে দেখবে মাসে একটা করে মক টেস্ট নিচ্ছি। তো তোমাকে যেটা করতে হবে যে তোমাকে ওই মানে মক টেস্টগুলো কিন্তু খুব রেগুলার বেসিসে তোমায় দিতে হবে আর কি। আর দিয়ে নিজেকে চেক করতে হবে যে তুমি মোটামুটি মানে যা ধরো টার্গেটটা অ্যাচিভ করতে গেলে যতটা মার্কস পেতে হবে তুমি সেই দিকে আস্তে আস্তে এগোচ্ছ কিনা। হ্যাঁ, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, ask your teacher to check the answer script and to give a doubt clearing class with no time bound. তুমি তো ঠিক আছে পরীক্ষাটা দিলে, এবার পরীক্ষাটা দেওয়ার পর তো স্যারকে বলবে খাতাপত্রগুলো দেখে দিতে ঠিকঠাক করে। এখন তো এমসিকিউ, যেহেতু এমসিকিউ আমি যেমন যেটা করবো, যেহেতু এমসিকিউ তোমাকে অ্যান্সারটা দিয়ে দেবো, অ্যান্সারটা দিলেই তুমি বুঝতে পেরে যাবে তুমি কারেক্ট করেছো কি করো। এবারে যেটা হবে, যেটা খুব ইম্পর্টেন্ট, তারপর আমাকে যেটা করতে হবে যে ওই যে কোশ্চেনগুলো দিলাম তার একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস রাখতে হবে, যার কোনো টাইম বাউন্ড থাকবে না। অর্থাৎ মানে হয়তো কখনো হতে পারে যে কারোরই কোনো কনসেপচুয়াল অসুবিধে নেই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ক্লাসটা। কখনো কখনো দেখা যাচ্ছে যে 20টা কোশ্চেনই তোমাদের প্রবলেম আছে। তো সেইটাকে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ওই প্রপারলি কনসেপচুয়ালি জিনিসটা কিভাবে করলাম, তার সঙ্গে কি কি ইকুয়েশন ইনভলভ, কি কনসেপ্ট ইনভলভ, সেগুলোকে ভালো করে বলে তারপরে হচ্ছে তোমাকে ক্লাসটাকে কমপ্লিট করতে হবে। মানে প্রত্যেকটা ক্লাস, মানে প্রত্যেকটা এমসিকিউ আমাকে অ্যাকচুয়ালি করতে হবে, মানে মানে হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে, হয়তো আমি যেটা আগে পড়িয়েছিলাম সেরকম কোনো একটা কোশ্চেন পড়ে সেখানে হয়তো আর ক্ল্যারিটির দরকার পড়বে না, কিন্তু যদি নতুন কোনো কোশ্চেন টোশ্চেন দেওয়া থাকে আর কি, তাহলে সে তার ক্ল্যারিটিটা খুব দরকার, তার ডিসকাশনটা খুব দরকার। সেখানে এখানে একটা বেশ টাইম বাউন্ড কিছু রাখলে হবে না, যতক্ষণ সময় লাগবে ততক্ষণ সময় দিয়ে এটাকে করতে হবে। আচ্ছা, দিস শুড বি কমপ্লিটেড বিফোর গোয়িং টু দ্য নেক্সট টপিক। ধরো আমি প্রথমে থার্মোডাইনামিক্স পড়ালাম, তারপরে কেমিক্যাল কাইনেটিক্স পড়াবো। তা থার্মোডাইনামিক্স পড়ানো শেষ হলো, প্র্যাকটিস করে তুমি পরীক্ষাটা দিয়ে নিলে, তারপর কেমিক্যাল কাইনেটিক্সে যাওয়ার আগেই কিন্তু ওই খাতাটাকে চেক করে জাস্ট আমাকে দেখিয়ে দিতে হবে যে তোমার কোথায় কি ভুল টুল হচ্ছে। খেয়াল রাখবে যেন পরের বারে সেই ভুলটা না হয়। ট্রাই টু রিয়েলাইজ দ্য কনসেপচুয়াল প্রবলেমস অ্যান্ড মডিফাই দেম অ্যাকর্ডিংলি। তোমার কনসেপচুয়ালি কিছু গন্ডগোল আছে বলেই তুমি এমসিকিউ ভুল দাগিয়েছো, তা সেইটাকে তুমি ভালো করে বুঝে নিতে হবে, তোমাকে বুঝে সেটাকে মডিফাই করতে হবে, মানে মাথা থেকে পুরোনো কনসেপ্টটাকে ফেলে দিয়ে নতুন কনসেপ্টটা মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। রিমেম্বার দ্যাট ওয়ান্স ইউ কারেক্টলি নো অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য অ্যান্সার ইউ শুড নট মেক সিমিলার মিস্টেক এগেন। মানে তুমি মানে প্রথমবার তোমার ভুলটা হলো, তুমি তো বারবার এই ভুলটা করলে হবে না। প্রথমবার কোন একটা পার্টিকুলার কনসেপ্টে ভুল ছিল, যখন আমার ডাউট ক্লিয়ারিং ক্লাস হচ্ছে সেই কনসেপ্টুয়াল ভুলটাকে জাস্ট মডিফাই করে দেওয়া হচ্ছে। মডিফাই করে দিলে পরের বার যেন ওই ভুলটা রেকার না করে। হ্যাঁ, এটা মাথায় রাখবে। সেকেন্ড টাইম কিন্তু ওই ভুলটা যেন আবার না হয় সেটাকে তোমাকে মাথায় রাখতে হবে। হুম।
আচ্ছা, এবারে কিপ এ রেকর্ড অন ইউর পারফরমেন্স অ্যান্ড দিস অ্যানালাইজ ওয়েদার ইউ আর ইমপ্রুভিং অর নট। দেখো, আমি পরে বলছি তোমাদেরকে যে মোটামুটি এখন যে অবস্থা জেনারেল কাস্টে নেট পেতে গেলে তোমাকে 120 স্ট্যান্ডার্ড তোমাকে পেতে হবে। কখনো কখনো কাট অফটা 110 হতে পারে, 100 হতে পারে, কিন্তু স্ট্যান্ডার্ড 120 তোমাকে পেতে হবে। এবারে তোমার মক টেস্ট নেওয়া হচ্ছে প্রত্যেক পরীক্ষাতে তুমি 60-70 পাচ্ছ, এর বেশি পাচ্ছ না। তারপর তোমার বুঝতে হবে যে তুমি মানে কিন্তু নেট পাওয়া থেকে অনেকটা দূরে। পরীক্ষার হলে কিছু একটা মিরাকেল হবে, তুমি যেখানে 60-70 করে পেতে অভ্যস্ত, হঠাৎ করে তুমি 120 পেয়ে যাবে, এটা কিন্তু হবে না। তোমাকে দেখতে হবে যে তোমার যে টার্গেটটা, সেই টার্গেটটা তুমি প্রত্যেকবার পৌঁছাতে পারছো কিনা। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তাহলে কিপ এ রেকর্ড অন ইয়ার পারফরমেন্স অ্যান্ড দিস অ্যানালাইজ ওয়েদার ইউ আর ইমপ্রুভিং এন্ড নট। মানে তোমাকে দিন উন্নতি করতে হবে। ঠিক আছে? উন্নতি করে একটা স্যাচুরেশনের জায়গায় পৌঁছাতে হবে। এবার দেখা যাচ্ছে তুমি পরিশ্রম করছো, সবকিছু করছো, এমন একটা স্যাচুরেশন পৌঁছে গেছে যে সেখান থেকে আর নম্বর বাড়ছে না। আর তখন তোমাকে বুঝতে হবে যে যেভাবে হচ্ছে ওইভাবে হবে না, তোমাকে একটুখানি অন্য রাস্তা দেখতে হবে। ঠিক আছে? দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, give a look at the cut-offs of previous year's results and then think yourself how much effort you should invest. দেখো, যে কথাটা আমি বললাম যে তুমি প্রিভিয়াস ইয়ার্সের কাট অফটা দেখো। যেমন বলছি যে নেটের জন্য তাদের 120 কাট অফ। আচ্ছা, গেটে মোটামুটি ভালো করতে গেলে তোমার ঠিক আছে 26, 27, 28, 30 হয়ে যায়, কিন্তু তোমাকে একটা মোটামুটি ভালো করতে গেলে 45 থেকে 50 একটা টার্গেট করে এগোতে হবে, তাতে তোমার র্যাঙ্কটা খুব ভালো হবে। যাকে আর নেটে তো বললাম 120 টার্গেট করতে হবে, তাহলে তোমাকে দেখতে হবে যে তুমি তার থেকে কত দূরে আছো। হ্যাঁ, এবং তার মতো করে তোমাকে সেখানে টাইম ইনভেস্ট করতে হবে। প্রিপেয়ার ইউর রুটিন অ্যাকর্ডিংলি, তোমাকে রুটিনটা সেইভাবে বানাতে হবে। ওয়ান পয়েন্ট দ্যাট ইউ কিপ ইন মাইন্ড ইজ দ্যাট ইউর পারফরমেন্স ইন দ্য ফাইনাল এক্সামিনেশন উইল বি অলওয়েজ পুয়ারার দেন দ্যাট ইন দ্য মক টেস্ট। এটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার। মক টেস্টের লোকে বেশি নম্বর পায়, ফাইনাল এক্সামে কিন্তু নম্বরটা কম পাবে, এটা তোমায় ধরে নিতে হবে। এবারে বলে যারা একটুখানি কোচিং কোশ্চেন যদি আমরা করি, তাহলে হয়তো আলটিমেটলি তোমার মক টেস্টে যা পেলে ফাইনাল পরীক্ষা তার থেকে বেশি পাবে, কিন্তু সেটা ইউজুয়ালি হয় না। কারণ তুমি যখন এমনি মক টেস্টগুলো দিচ্ছ, ফাইনাল মক টেস্টগুলো বাদ দিলে প্রথম দিকের মক টেস্টগুলোকে এক একটা চ্যাপ্টার ওয়াইজ নেওয়া হচ্ছে, সেখানে ভালো করাটা খুব স্বাভাবিক। কিন্তু পরের দিকে হয়তো ঠিক আছে টোটাল সিলেবাসের উপরে হয়তো মক টেস্ট হলো, কিন্তু একটা কথা সেটা হচ্ছে যে যে ফাইনাল এক্সামে মক টেস্টের থেকে খারাপ রেজাল্ট হবে সেটাকে মাথায় রাখতে হবে। যদি তোমাকে ফাইনালি 120 পেতে হয়, তোমাকে মক টেস্টে 130, 140 রেগুলার বেসিসে পেতে হবে। সেই মতো করে তোমার টার্গেটটাকে ফিক্স করতে হবে। ঠিক আছে? তো দেখো, তাহলে সরি আমি এই যে 3টে জায়গাতে এই যেভাবে স্টেপস মেবি ফলো টু অ্যাচিভ ইউর গোল, যেভাবে পরপর করে বললাম, সেইটাকে তুমি কিন্তু সুন্দর করে ফলো করবে। ঠিক আছে? ফলো করলে দেখবে তোমার একটা অসুবিধে কিছু হচ্ছে না। ঠিক আছে? তাহলে এই কিছু জেনারেল কথাবার্তা আমি বলে নিলাম। ঠিক আছে? এই জেনারেল কথাবার্তাগুলো শুধুমাত্র এই নেট গেট পরীক্ষার জন্য মানে পরীক্ষার জন্যই প্রযোজ্য সেরকম নয়। এটা তোমার যেকোনো এই ধরনের সিচুয়েশনে সাকসেসফুল হতে গেলে তোমাকে এই জিনিসগুলোকে মাথায় রেখে করতে হবে। ঠিক আছে? চলো। আচ্ছা, এবার আমরা তোমার নেটের যে কোশ্চেন প্যাটার্নটা সেটা একটুখানি ভালো করে দেখে নিই। আচ্ছা, নেটের যে কোশ্চেন প্যাটার্ন তাতে মানে কোশ্চেন প্যাটার্নের আগে হচ্ছে আমি জেনে নিই যে নেটটা মানে কেমিস্ট্রি আমাদের এর যেটা নেটটা আর কি, সেটা হচ্ছে দুটো গ্রুপ হচ্ছে তোমার করে যে কাউন্সিল মানে সিএসআইআর আর কি, মানে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, আর ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, এরা দুজন জয়েন্টলি অর্গানাইজ করে। এখানে সিএসআইআর ইউজিসি নেট বলা হয় এটা। আর্টসের নেটগুলো শুধুমাত্র ইউজিসি কন্ডাক্ট করে, কিন্তু সায়েন্সের নেটগুলো সিএসআই এবং ইউজিসি তারা জয়েন্টলি কন্ডাক্ট করে। ঠিক আছে? তার মধ্যে একটা পোর্শন তো স্যাটেলাইট জুনিয়র রিসার্চ ফেলোশিপ আছে, আর একটা জাস্ট শুধু লেকচারশিপ আছে। জুনিয়র রিসার্চ ফেলোশিপ যেটা জেআরএফ, সেইটা পেলে তুমি রিসার্চ করার জন্য এলিজেবল, অ্যাট দ্য সেম টাইম তুমি কলেজ বা ইউনিভার্সিটি চাকরি করার জন্য এলিজেবল হলে। আর এলএস যেটাকে বলে লেকচারশিপ, সেটাকে পেলে তুমি ফেলোশিপ নিয়ে রিসার্চ করার জন্য এলিজেবল নয়, কিন্তু কলেজ বা ইউনিভার্সিটি চাকরি করার জন্য এলিজেবল। ঠিক আছে? এবং এই এরই টাইপের একটা পরীক্ষা নেওয়া হয় সেট, হ্যাঁ, তোমার যেটা আমাদের মানে স্টেট এন্ট্রান্স টেস্ট যেটা আর কি সেটা একটা হয়, যেখানে তোমার ফেলোশিপটা মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কিছু ফেলোশিপ আছে, সেটা পাওয়ার জন্য সেট পরীক্ষায় কোয়ালিফাই করতে হয়। কিন্তু সেট পরীক্ষাটা তোমার ওই এর জন্য মানে তুমি কলেজ বা ইউনিভার্সিটি চাকরি করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু তোমার দেয় এটা। আচ্ছা আচ্ছা, নেট কেন? আচ্ছা, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা নেক্সট ইজ কন্ডাক্টেড টু ডিটারমাইন eligibility for lecturership and for award of junior research fellowship for
Indian personnel in order to ensure minimum standard for the entrance in the কি একটা প্রফেশন অ্যান্ড রিসার্চ, এটা কিছু একটা হয়ে গেছে। ঠিক আছে, মানে যেটা হচ্ছে যে নেট পরীক্ষাটা মূলত অর্গানাইজ করা হয় হচ্ছে তোমার ওই জেআরএফ পজিশন, মানে ফেলোশিপ দেবে রিসার্চ করার জন্য, এবং তার সঙ্গে সঙ্গে কলেজ বা ইউনিভার্সিটিতে চাকরি করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, লেকচারশিপের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেটা তোমার দেয়। আচ্ছা, নেটের এখন ফেলোশিপ কি প্রথম 2 বছর যখন জেআরএফ পজিশনটা চলছে, তখন আমি যতদূর জানি এখন এখন সম্ভবত 37,000 টাকা ফেলোশিপ প্লাস এইচআরএ। ঠিক আছে, আর 2 বছরের পরে ওটা 41,000 টাকা ফেলোশিপ হয়ে যায় প্লাস এইচআরএ। তাহলে মোটামুটি ফেলোশিপটা তোমার জন্য 5 বছর অ্যালোটেড থাকে, কিন্তু এটা প্রত্যেক বছর একটা প্রোগ্রেস রিপোর্ট জমা দিতে হয়। ইউজুয়ালি খুব খারাপ কিছু না হলে তোমার ফেলোশিপ ডিসকন্টিনিউ কখনো হয় না, আপ টু 5 বছর পর্যন্ত ওটা দেয়। প্রথম 2 বছর হচ্ছে তোমার 37,000 টাকা করে প্লাস এইচআর। এইচআরে কিন্তু তোমার A1 সিটি হলে হচ্ছে 30% এইচআরে, মাথায় রাখবে। মানে কলকাতায় থাকলে এর উপরে আরো 30% বেশি। 30% বেশি মানে হচ্ছে 11,100 টাকা, এর উপরে বেশি। মানে 37,000-এর 30% মানে কত হচ্ছে? হ্যাঁ, 11,100। তো 37,000 প্লাস 11,100 মানে 38,100 টাকা তুমি কিন্তু ফেলোশিপ পাবে এখানে থাকবে। আর প্লাস ইনস্টিটিউটে যদি হেলথ স্কিমের মধ্যে রাখে ভালো, নাহলে মেডিকেল একটা দেয়, মেডিকেলটা একটা 500 টাকার মতো একটা মেডিকেল দেয়। আর যখন তুমি এসআরএফ হয়ে যাবে 2 বছরের পরে, থার্ড ইয়ার থেকে তোমার এসআরএফ পজিশন চালু হচ্ছে। সেই এসআরএফ পজিশন কিন্তু 41,000 টাকা ফেলোশিপ উইথ এইচআরএ। তাহলে এইচআরএ তোমার 41 প্লাস, ধরো তুমি যদি 30% এইচআরএ করো, তাহলে 41-এ 30% ভাবে 12,000 টাকা, 12,300 টাকার মতো। তাহলে তোমার 53,000 সামথিং তুমি ফেলোশিপ পাবে। দেখো, এই যে ফেলোশিপের অ্যামাউন্ট গুলো, ঠিক আছে, এখন হয়তো খরচপত্র প্রচন্ড বেড়ে গেছে। খরচ বেড়ে গেছে বলতে আমি বলছি যে বেশ কিছু কিছু ইনস্টিটিউটে দেখা যাচ্ছে তোমার ওই একটা টিউশন, মানে টিউশন ফিজ একটা নিয়ে নেয়। তাহলে হোস্টেলে তুমি কি থাকো, তার জন্য তোমাকে এই জায়গাটা হয়তো দেবেই না, তার মেসের খরচ হ্যানা তেনা ইত্যাদি আছে। তবুও যে টাকাটা দেয়, এই টাকাটা কিন্তু ইন্ডিয়ার মতো জায়গাতে তুমি যদি খুব বাজেভাবে খরচ না করো, এটা যথেষ্টই আর কি, এবং এখান থেকে বেশ কিছু টাকা তোমার জমতেও পারে। কলকাতা বা এই ধরনের জায়গায় বা কোনো একটা মোটামুটি খারাপ জায়গা, মানে খারাপ মানে যে খুব মানে বাইরে থেকে, বাইরে প্রচুর মানে লোভনীয় জিনিসপত্র আছে, সেসব যদি না থাকে, তাহলে দেখবে তোমার মোটামুটি 50%-এর মতো খরচ হচ্ছে। 50% টাকা তুমি কিন্তু হয়তো সেভ করতে পারছো, এবং এই ফেলোশিপগুলো সব ট্যাক্স ফ্রি, জানো তো? এটা একটা সুবিধে। মানে এই ফেলোশিপের জন্য তোমাকে কিন্তু কোনো ট্যাক্স দিতে হবে না। নর্মালি এই মাইনে চাকরি করলে তোমার যা হতো, তার তুলনায় এটা কিন্তু বেটার পজিশন হয়। তুমি হয়তো প্রাইমারি স্কুলে চাকরি করছো বা হাই স্কুলে চাকরি করছো, তোমাকে একটা পোর্শন দেখবে ট্যাক্স দিতে হচ্ছে, কিন্তু এই এই ফেলোশিপগুলো কিন্তু ট্যাক্স ফ্রি। ঠিক আছে? আচ্ছা, আমি একটানা বেশ কিছুক্ষণ কথাবার্তা বললাম। হ্যাঁ, মানে একটুখানি তোমাদের দিক থেকে কোনো কথাবার্তা শোনা হয়নি। তোমাদের আমি এবার টেকনিক্যাল জায়গাগুলোতে ঢুকবো। টেকনিক্যাল জায়গাতে ঢোকার আগে তোমরা যা বলেছি, সেই জায়গা থেকে যদি কারো কিছু কিছু জিজ্ঞাসা বা কিছু কমেন্ট থাকে বা কিছু ক্রিটিসিজম থাকে, একটু বলে নাও প্রথমে। তারপরে আমি টেকনিক্যাল জায়গাগুলোতে আস্তে 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 ঢুকবো। মানে যেটা এখন এখন পর্যন্ত করলাম, সেটা খুব জেনারেল কথাবার্তা বললাম, খুবই জেনারেল কথাবার্তা। এবারে একদমই একদমই একদম স্পেসিফিক টেকনিক্যাল ডিটেলিং এর মধ্যে ঢুকবো। তা টেকনিক্যাল ডিটেলিং এর মধ্যে ঢোকার আগে তোমাদের যা মানে বলেছি, তার উপরে বেশ করে কারো যদি কোনো কমেন্ট বা ক্রিটিসিজম বা কোনো কোনো বক্তব্য থাকে, একটু বলে নাও বা একটু ইন্টারাক্ট করে নাও। একঘেয়ে অনেকক্ষণ চলছে, ইন্টারাক্ট করে নাও। বলো। তাহলে শুনতে পাচ্ছ তোমার কথা? হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো? হ্যালো? হ্যাঁ, মানে কেটে গিয়েছিল নাকি? মানে মানে একটুখানি ইন্টারনেট মানে কেটে গিয়েছিল কিছু কোনো কারণে নাকি? মানে আমার শেষ, ও মানে শেষ পর্যন্ত শুনতে পেয়েছো তো? আমি শেষ যে কথা বলেছি। হ্যালো? হ্যালো, শুনতে পাচ্ছ?
নেটটা এত আনস্টেবল হচ্ছে কেন? এক মিনিট। হ্যালো। হ্যাঁ, নেটটা হঠাৎ করে আনস্টেবল হয়ে গেল কেন? ওয়েদারের জন্য নাকি? হ্যাঁ, বলো। মানে যেটা আমি যেটা লাস্ট পর্যন্ত কথা বলেছি সেটা শুনেছো তো? আমি বলে এবারেই কারো যদি কোনো মানে ক্রিটিসিজম থাকে বা কারো কোনো বক্তব্য থাকে সেটা বলো। বলো। কারো যদি কিছু অসুবিধা থাকে বলো। তাহলে শুনতে পাচ্ছ আমার কথা? নেটের যে দুটো র্যাঙ্কের যে দুটো পজিশন ওই দুটোর ক্ষেত্রে যেটা পিএইচডির জন্য অ্যাপ্লিকেবল হয় ওটার ক্ষেত্রে সে যে কোনো একটা করতে পারে। মানে বুঝলাম না, একবার বলো। মানে ওই তো জেআরএফ আর এলএ সেটা বলছো তো? হ্যাঁ স্যার, ওই জেআরএফটার কথা। হ্যাঁ, মানে জেআরএফ যদি তুমি পাও তুমি সবের জন্যই এলিজেবল। তুমি রিসার্চ করার জন্য এলিজেবল, আর কলেজ বা ইউনিভার্সিটি চাকরি করার জন্য তুমি এলিজেবল। মানে মানে জেআরএফ জুনিয়র রিসার্চ ফেলোশিপ যদি তুমি পাও তাহলে তোমার নামে একটা ফেলোশিপ, তোমার নামে একদম ব্যক্তিগত নামে একটা ফেলোশিপ অ্যালোটেড হবে। এবারে তুমি যে ল্যাবে জয়েন করবে তোমার সাথে সাথে ফেলোশিপ ঘুরে বেড়াবে। তুমি যে ল্যাবে যাবে তোমার নামেই ফেলোশিপ, কিন্তু স্যারকে লিখে দিতে হবে যে ও তোমার কাছে কাজকর্ম করছে ইত্যাদি ইত্যাদি আর কি। এবং তার মতো করে একটা প্রোগ্রেস রিপোর্ট পাঠাতে হবে, তোমাকে পেপার টেপার পাবলিশ করতে হবে ইত্যাদি এগুলো। আর জিআরএফ যদি তুমি পাও তুমি কিন্তু যেটা কলেজ বা ইউনিভার্সিটি চাকরি করার জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যে বলে না নেট কোয়ালিফাই করতে হয়, ওই নেট কোয়ালিফাই করাটাও তোমার এখানে কিন্তু চলে। তাহলে তুমি হয়তো মানে তুমি কিন্তু শুধু এলএস পেয়েছো, তাহলে তুমি ওই রিসার্চ করার জন্য টাকাটা পাবে না, কিন্তু তুমি কলেজ ইউনিভার্সিটি চাকরি করার জন্য এলিজিবল হবে। আর যদি জিআরএফ পাও তুমি দুটোর জন্যই তুমি এলিজিবল হয়ে গেলে। কলেজ বা ইউনিভার্সিটি চাকরি করার জন্য এলিজিবল, প্লাস ফেলোশিপ নিয়ে রিসার্চ করতেও তুমি এলিজিবল। বুঝতে পেরেছো? আর সবের ক্ষেত্রে কি এটা হবে যে আলটিমেটলি ফাইনাল এমএসসি এক্সামে কিন্তু 55% মার্কস পেতে হয় তোমাকে। মানে তুমি হয়তো এসব পেলে কিন্তু আলটিমেটলি 55% মার্কস পেলে না, তাহলে কিন্তু তুমি এক্সামের জন্য এলিজিবল হবে না। আগে যেটা হতো লোকে 55% মার্কস পেত না, তখন কি হতো যে এইসবের জন্য সে আর এলিজিবল হতো না। কিন্তু এখন তো 55% মার্কস সবাই পেয়ে যায়, আমাদের কেমিস্ট্রি এমএসসি যারা করে সবাই পেয়ে যায়। কিন্তু আমাদের সময় ছিল যে 55% মার্কসও অনেকে পেত না, সব হতো আর কি। তারা নেট দেওয়ার জন্য এলিজিবিলি হতো না। আর সাবজেক্টে 55% মার্কস পেয়েছে এই সংখ্যা তো ভীষণই কম হতো। আর রিজার্ভেশন থাকলে সেটা 50%। বলো আর কার কি অসুবিধা বলো, বা তোমার যদি আর কিছু অসুবিধা থাকে বলো। নেট ক্লিয়ার করে যদি কেউ কলেজে অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করে তাহলে তাকে আবার কোনো এক্সাম? হ্যাঁ,
মানে নেট বা গেট কোয়ালিফাই করা আর কলেজে চাকরি পাওয়ার মধ্যে বিস্তর তফাৎ। ওটা চাকরি করে তুমি এলিজেবল হলে, এবারে তোমার ওই কলেজ সার্ভিস কমিশন বা পাবলিক সার্ভিস কমিশন তারা আবার আলাদা করে অ্যাডভার্টাইজমেন্ট করবে, করে তার আবার ইন্টারভিউ হবে, কোথাও কোথাও রিটেন টেস্ট হবে। ঠিক আছে, মানে দেখা গেল যে এরকম নেট কোয়ালিফাই করা ছেলে আছে হয়তো 3,000, কিন্তু পোস্ট হচ্ছে 30টা। কলেজ সার্ভিস কমিশন আবার ওই যারা তোমার নেট কোয়ালিফাই করেছে বা চাকরি করার জন্য এলিজেবল তাদেরকে নিয়ে আবার একটা তুমি অ্যাপ্লাই করলে তোমাকে নিয়ে একটা ইন্টারভিউ হবে। হ্যাঁ, সেই ইন্টারভিউ আগে যেমন শুধু ইন্টারভিউ হতো, মাঝে রিটেন টেস্ট চালু হয়েছিল, এখন আবার শুধু ইন্টারভিউ হচ্ছে। আর ইন্টারভিউ থ্রু দিয়ে তোমাকে পেতে হবে, মানে তুমি নেট কোয়ালিফাই করলে মানে তুমি কলেজে চাকরি পাবেই, এর কোনো নিশ্চয়তা নেই। বুঝতে পেরেছো? যেমন এসএসসির ক্ষেত্রে কি হয়, এসএসসি করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাকে বিএড এখন কমপ্লিট করতে হবে, গ্র্যাজুয়েশন করতে হবে এবং বিএড থাকতে হবে। এবারে দেখো হাজার হাজার ছেলে তো বিএ মানে বিএ বিএসসি বা এমএ এমএসসি করে বিএড করে বসে আছে। তারা কি তোমার আর চাকরি সবাই স্কুলে পেয়ে যাচ্ছে? কারণ এসএসসি স্কুল সার্ভিস কমিশন হতে হবে, সেখানে পরীক্ষা দিতে হবে, তার একটা ইন্টারভিউ আছে, ইত্যাদি থ্রু দিয়ে তারপর সে চাকরি পাবে। এখানেও তাই, তোমার যেটা চাকরির জন্য যে ব্যাপারটা সেটা কিন্তু তোমার ওই মানে তারপরে আবার একটা পরীক্ষা বা ইন্টারভিউ ইত্যাদি থ্রু দিয়ে হবে। তুমি এলিজেবল হলে চাকরিটা করার জন্য, কিন্তু তুমি পাবেই, এর কোনো বাধ্যবাধকতা নেই। হুম, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আর কারো কিছু বলো, যত মানে যত রকমের প্রশ্ন থাকতে পারে আগে বলে নাও। কি কিছু আছে? কারো কিছু? রাজু কিছু জিজ্ঞাসা আছে? সৌমাল্য, না স্যার। সৌমাল্য, রাহুল? না স্যার। আর বাকিটা সব বলো। স্যার গেট থেকে পিএইচডিটা করার যে র্যাঙ্ক কেমন দরকার হয়? দেখো এখন তো মানে কোনো র্যাঙ্কের বাবা কিছু নেই, মানে এখন তুমি মোরাললেস মানে চাইলেই হবে এরকম টাইপের ব্যাপার আর কি। হুম, বুঝতে পেরেছো? এখন এখন কিন্তু মানে যেহেতু বেসিক সায়েন্সে ছেলেমেয়েরা বেশি আসতে চাইছে না, সেখানে রিসার্চ ল্যাবগুলোও ফাঁকা, সেই জন্য আমি দেখেছি যে গেটে কিছু একটা র্যাঙ্ক থাকলেই লোকে পেয়ে যাচ্ছে, মানে গেটটা কোয়ালিফাই করলেই কোথাও না কোথাও সে পেয়ে যাচ্ছে। এবারে যেগুলো রেপুটেড ইনস্টিটিউট ধরো, তারা একটা গেট র্যাঙ্ক ধরো, আইআইটি ব্যাঙ্গালোর বলবে যে এত গেট র্যাঙ্ক পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, বা আইআইটি কানপুর বলবে এত গেট র্যাঙ্ক পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, সেগুলো বলবে। কিন্তু খুব ভালো ইনস্টিটিউট, তারপরে ধরো খুব ভালো আইআইটিস আছে, তারপরে ধরো এনআইটিস আছে, তারপরে মাঝে ধরো মানে মানে ন্যাশনাল ইনস্টিটিউটের মধ্যে আইজার্সগুলো সব আছে, নাইজার্স আছে, প্রচুর ইনস্টিটিউট, প্রচুর লোক আছে যাদের প্রমোশন বা ইত্যাদি তাকে রিসার্চ করতেই হয়। ঠিক আছে, আর সেখানে তো তোমার মানে স্টুডেন্ট লাগবে। এবারে যদি দেখা যায় যে হঠাৎ করে বেসিক সায়েন্সের অবস্থা বেশ খারাপ বলে লোকে কি করছে, কেউই দেখো হয়তো রিসার্চ করতে ইন্টারেস্টেড হচ্ছে না, সেসব লোকেরা স্টুডেন্ট পাচ্ছে না। মানে ইভেন তো নেট গেট কোয়ালিফাই না করেও লোকে পিএইচডিতে নিয়ে নিচ্ছে। একটা রিসার্চ এলিজিবিলিটি টেস্ট বলে ইনস্টিটিউট একটা টেস্ট নেয়, সেই টেস্টের থ্রু দিয়ে কিন্তু আবার রিসার্চে স্টুডেন্ট নিয়ে নিচ্ছে, মানে নেট গেট কিছুই হয়তো কোয়ালিফাই করেনি। সেরকমও হয়, সে সংখ্যাটা কম, মানে খুব অল্প দু একটা খারাপ ইনস্টিটিউট সেটাকে অ্যালাউ করে। হ্যাঁ, মানে কিন্তু ভালো ভালো ইনস্টিটিউটগুলো নেট বা গেট কিছু একটা তোমাকে কোয়ালিফাই করতে হবে, নাহলে তোমাকে ফেলোশিপ দিতে পারবে না। এসব সমস্যাগুলো হবে, এবং তাতে র্যাঙ্ক তো যত ভালো হয় ততই ভালো, কারণ গেটে র্যাঙ্ক খুব ভালো হলে সেখান থেকে ডিরেক্টলি এখন ওএনজিসি বিএআরসি সেই ইন্টারভিউগুলো ডিরেক্টলি কল পাওয়া যায়। হ্যাঁ, সেখানে গেটের র্যাঙ্কটা খুব ভালো হলে তো খুবই ভালো। হ্যাঁ, কিন্তু যদি মোটামুটিও হয় কিন্তু কোয়ালিফাইটা করে রেখেছো, তাহলে কিন্তু মানে তুমি আমাকে বলবে, আমি কোথাও না কোথাও ঢুকিয়ে দিতে পারবো। মানে মানে ভালো মন্দ, হ্যাঁ, যেখানে প্রপারলি রিসার্চ মানে মানে পেপার টেপার সময় রিসার্চ এটা হয়ে যাবে, রিসার্চটা হয়ে যাবে, সেরকম অনেক জায়গায় কিন্তু ঢুকিয়ে দেওয়া সম্ভব। হুম, বলো আর। আর কারো কিছু? লাভলি তোর কিছু অসুবিধা আছে? এই তো, আচ্ছা। আর রমা?
হ্যাঁ স্যার জিজ্ঞাসা করলাম। জিজ্ঞেস করলি? ঠিক আছে। আর টুনির তো জানিস সব না? টুনির তো মানে আগে জেনেছে সব। টুনি? হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবারে টেকনিক্যাল জায়গাগুলোতে আসি। দেখো, আচ্ছা, নেটের কোশ্চেন প্যাটার্ন সম্বন্ধে কি জানো? বলো, কে কে জানে? টুনির বল, নেটের কোশ্চেন প্যাটার্নটা কি বল? তুই বল প্রথমে শুনি। জানিস নেটের কোশ্চেন প্যাটার্নটা? হ্যাঁ স্যার, তিনটে পার্ট থাকে। হুম পার্ট এ, পার্ট বি, পার্ট সি। হুম পার্ট এ তে স্যার 20টা কোয়েশ্চেন থাকে। হুম সেটা হচ্ছে জেনারেল জেনারেল যে পার্টটা আর কি, হুম সেখানে 20টা কোয়েশ্চেন থাকে, 15টা করতে হবে। হুম পার্ট বি তে স্যার, পার্ট বি তে সম্ভবত 30টা কোয়েশ্চেন করতে হবে। না, 35টা কোশ্চেন সরি, করতে হয়। 35টা করতে হয়, 40টা থাকে। হুম 35টা কোয়েশ্চেন করতে হয়, 40টা থাকে। আর হুম পার্ট সি তে 25টা করতে হয়। হুম আর কোয়েশ্চেন থাকে 7টা, হুম কিন্তু যে কোনো 25টা করতে হয়। আর পার্ট সি তেই হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশনটা অনেক বেশি থাকে পার্ট সি। হুম হুম মানে ঠিক করলে +4 আর ঠিক করলে -1। হুম আচ্ছা, আর পার্ট বি তে হচ্ছে ঠিক করলে +2, ভুল করলে -1। -1 নয়, -0.5। এই -1, হ্যাঁ। আর পার্ট এ তেও সেম, পার্ট হুম, বি এর মতো। একদমই। দেখো, যারা নতুন তাদের জন্য ও তো একদম পরিষ্কারভাবেই বলে দিলাম, আমি সেটাই লিখেছি। এখানে তোমার 3টে পার্ট থাকবে এবং পুরোটাই হচ্ছে এমসিকিউ টাইপ। বলছে ফার্স্ট পার্ট, যেটা পার্ট এ, দিস পার্ট শ্যাল ক্যারি 20 কোশ্চেন পার্টেনিং টু জেনারেল সায়েন্স, quantitative reasoning, and analysis and research aptitude. The candidate shall be required to answer any 15 questions. Each question shall be of 2 marks. The total marks allocated to this section shall be 30 out of 200. 200 নম্বরের পরীক্ষা, তার মধ্যে 30 নম্বর থাকবে তোমার জেনারেল সায়েন্স, কোয়ান্টিটেটিভ রিজনিং অ্যান্ড অ্যানালিসিস অ্যান্ড রিসার্চ অ্যাপটিটিউড তার উপরে। আচ্ছা, নেক্সট হচ্ছে পার্ট বি, যেটা সাবজেক্টের। যে সাবজেক্টে 40টা এমসিকিউ দেওয়া থাকবে, সেখান থেকে তোমার 35 নম্বর অ্যান্সার করতে হবে, প্রত্যেকটা 2 নম্বর করে। হ্যাঁ, আর এখানে 200 নম্বর পরে 70 নম্বর হচ্ছে এই টাইপের কোশ্চেন থাকবে, মানে যেখানে তোমার খুব বেশি ভাবতে হবে না, জাস্ট ইনফরমেশন বেসড এমসিকিউ। আর পার্ট সি যেটা, সেখানে 60টা কোশ্চেন দেওয়া থাকবে। হ্যাঁ, যেখান থেকে তোমার 25টা অ্যান্সার করতে হবে, এবং এখানে তোমার ওয়েটেজ হচ্ছে 100%। প্রত্যেকটা এমসিকিউতে নেগেটিভ মার্কস আছে। এই 4 নম্বরের কোশ্চেনগুলো, এগুলো গ্রুপ সি এর কোশ্চেনগুলো 4 নম্বর করে, আগের কোশ্চেনগুলো হচ্ছে তোমার 2 নম্বর করে। 2 নম্বরের কোশ্চেনের 0.5 হচ্ছে তোমার নেগেটিভ মার্কিং ভুল অ্যান্সারের জন্য। আর পার্ট সিটা হচ্ছে 1 নম্বর নেগেটিভ মার্কিং ভুল অ্যান্সার করার জন্য, মানে 25% মার্কস হচ্ছে তোমার বেসিক্যালি ওই এর জন্য বাদ যাবে তোমার, মানে যেটাকে বলা হয় নেগেটিভ মার্কিং এর জন্য তোমার বাদ যাবে। আচ্ছা, এবারে তুমি সিলেবাসটা দেখো। দেখো, সিলেবাসটা ইউজুয়ালি ফিজিক্যাল, অর্গানিক, ইনঅর্গানিক, তিনটে মোরাললেস ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড মানে প্রথম কথা, প্রথম যে 20টা কোশ্চেন, যেখান থেকে 15টা অ্যান্সার করতে হচ্ছে, সেখানে 11-12 সায়েন্স লাগবে, তার সঙ্গে জিকে, জিআই ইত্যাদি, রিজনিং, এসবগুলো। এই প্রবলেমগুলো কিন্তু যে কোনো পরীক্ষার জন্য, মানে চাকরির যে কোনো পরীক্ষার জন্য না, যে টাইপের জিকে, জিআই লাগে, এই প্রথম পার্টের মধ্যে কিন্তু সেটা আছে। তাহলে ওইটা তুমি একদম ইগনোর করবে না, যে ফার্স্ট পার্টটা, ওটা কিন্তু একদম ইগনোর করবে না। হ্যাঁ, ওটা লোকে কি করে, ওটাকে অনেকে ইগনোর করে দেয় না, একদম ইগনোর করার কিছু নেই। ওটা কিন্তু একটু তোমার বুদ্ধিশুদ্ধি থাকলেই তুমি কিন্তু ওটা পুরো 20টার মধ্যে 15টাই তুমি করে ফেলতে পারো। ওটাও একটু আমাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ওটাও কিন্তু প্র্যাকটিস করার দরকার আছে একটুখানি। এবং ওটা তো মানে অন্য কেউ ধরো নেট গেটের সঙ্গে সঙ্গে সে অন্যান্য পরীক্ষার জন্য সে প্রিপারেশন নিচ্ছে, তাতে ওই টাইপের যে ট্রেনিংটা, সেটা কিন্তু এখানে কাজে লেগে যাবে। আর এবারে ওভারঅল যে সিলেবাসটা, ওভারঅল সিলেবাসের মধ্যে দেখো তোমার ইনঅর্গানিক পার্ট আছে, ফিজিক্যাল পার্ট আছে, আর অর্গানিক পার্ট আছে, আর কিছু মাল্টিডিসিপ্লিনারি টপিকস আছে। এবারে ধরো তোমার আমাদের আমি এখানে যদিও টোটাল সিলেবাসটাকে রেখেছি, সেটা তোমাদের পিপিটিটা বা পিডিএফটা দিয়ে দেবো, তোমাদের সেটা বুঝতে সুবিধা হবে বা পেতে মানে করতে সুবিধা হবে, মানে টোটাল সিলেবাসটা পেতে সুবিধা। আর নেটে তো চাইলে সিলেবাস তুমি পেয়েই যাচ্ছ আর কি, যেখানে ইনঅর্গানিক, অর্গানিক আর ফিজিক্যাল থেকে মোটামুটি হবে 1/3 কোশ্চেন আছে, ঠিক আছে? মোটামুটি 1/3 এটাকে একটা মোটামুটি ফলো করার চেষ্টা করে, ঠিক আছে? আচ্ছা, এবারে 1/3 যদি কোশ্চেন হয়, তাহলে ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে যদি আমি পড়াবো, তাহলে ফিজিক্যাল কেমিস্ট্রিতে এই যে সাবজেক্টের যে 2 নম্বরে 40টা এমসিকিউ আছে,
তার 1/3 মানে অ্যারাউন্ড 13টা। আর ওদিকে যখন তোমার 60টা কোশ্চেন থাকবে 4 নম্বরে, সেখান থেকে 1/3 মানে অ্যারাউন্ড 20টা। তাহলে 20টা তোমার 4 নম্বরে কোশ্চেন, আর 13টা তোমার 2 নম্বরে কোশ্চেন। তাহলে 20টা 4 নম্বরে কোশ্চেন মানে দেখো হিসেব মতো 4 × 20 = 80, আর 13টা 2 নম্বরে কোশ্চেন মানে 13 × 2 = 26, তাহলে 106 হলো এটা। তাহলে 4 × 20 = 80, আর এদিকে হচ্ছে 13টা কোশ্চেন মানে হচ্ছে বললাম 13 × 2 = 26, মানে তোমার 126 হলো, তাই তো? 100 না কি বললো, 106 হলো, তাই তো? কি বলি, ঠিক বলছি তো? হ্যাঁ, 4 × 20 = 80, আর এদিকে হচ্ছে 13 × 2 = 26। হ্যাঁ, তাহলে 106। তাহলে 106 নম্বরের কোশ্চেন তুমি পাচ্ছ ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে। আর তার প্রথমে যে 15 × 2 = 30 নম্বর কোশ্চেন, যেটা তো সবার জন্য, ওটা ফিজিক্যাল, অর্গানিক, ইনঅর্গানিকের কোনো ভাগ নেই। ওইখানে কিন্তু তুমি 15টা কোশ্চেন তুমি যদি স্কোপ পাও, তাহলে 15 × 30 নম্বর, তাহলে 136 নম্বর। তাহলে দেখো, তুমি যদি অর্গানিক ইনঅর্গানিক এই দুটো পার্ট তুমি যদি কিছুও না করো, তুমি কিন্তু 136 নম্বর তোমার কাছে আছে, ঠিক আছে? এবার তার সঙ্গে সঙ্গে আমি 2-1টা চ্যাপ্টার যা জুড়ে দিই, যেখানে হচ্ছে এই ইনঅর্গানিকের পার্ট থেকে কেমিক্যাল পিরিয়ডিসিটি, স্ট্রাকচার অ্যান্ড বন্ডিং ইন হোমো অ্যান্ড হেটেরোনিউক্লিয়ার মলিকুল ইনক্লুডিং শেপ অফ মলিকুল, এই যে দুটো পার্ট। তার সঙ্গে সঙ্গে এইটাও কনসেপ্ট অফ অ্যাসিড অ্যান্ড বেসেস, হার্ড সফট অ্যাসিড বেস কনসেপ্ট, আর নন অ্যাকোয়া সলভেন্ট, এই যে জিনিসগুলো, এক মিনিট, এই জিনিসগুলো না, এইগুলো কিন্তু অনেকটা ফিজিক্যাল কেমিস্ট্রি ঘেঁষা। এই যে এটা দেখেন, এটা হচ্ছে অনেকটা ফিজিক্যাল কেমিস্ট্রি ঘেঁষা। এই টপিকগুলো আমি যখন পড়াবো, তুমি যদি, আমি যখন অ্যাডভান্স যখন কোয়ান্টাম মেকানিক্সটা পড়াবো, সেখানে দেখবে তোমার এই মানে এগুলো বলতেই হচ্ছে, হোমো হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলার স্ট্রাকচার বন্ডিং, মানে ভ্যালেন্স বন্ড থিওরি, মলিকুলার অরবিটাল থিওরি, এগুলোকে আমাকে এমনি বলতেই হবে। এছাড়া যখন তুমি আয়নিক ইকুইলিব্রিয়াম পড়বে, সেখানে দেখবে তোমার কনসেপ্ট অফ অ্যাসিড বেস, নন ইকুয়াস সলভেন্ট, হার্ডস অফ অ্যাসিড বেস কনসেপ্ট, এগুলো কিছুটা বলতেই হচ্ছে। আর কেমিক্যাল পিরিয়ডিসিটি চাইলে আমরা কিন্তু বলে দিতে পারি আর কি, এইগুলো। এইগুলো হচ্ছে একটা ইনঅর্গানিক কেমিস্ট্রির টপিক। হ্যাঁ, এখান থেকে অত 2 নম্বরের কোশ্চেন যেগুলো পড়ে, সেইগুলো তোমার এখান থেকে একটা একটা করে যদি পড়ে, সেগুলো করার মতো পজিশনে তুমি থাকছো। আর এখানে রেডক্স কেমিস্ট্রি একটা পার্ট আছে, সেই রেডক্স কেমিস্ট্রিটা তুমি করার মতো পজিশনে থাকছো, এটা। আর এদিকে দেখো, এই নিউক্লিয়ার কেমিস্ট্রি, নিউক্লিয়ার রিয়াকশন, ফিশন, ফিউশন, এই যে জায়গাগুলো, এইগুলো কিন্তু তুমি ফিজিক্যাল কেমিস্ট্রির লোক হওয়া সত্ত্বেও কিন্তু তুমি পড়ার মতো পজিশনে থাকছো, এইগুলো। আর তার সঙ্গে এইগুলো রেডিও অ্যানালিটিক্যাল টেকনিক্স অফ অ্যাক্টিভেশন অ্যানালিসিস, এই অ্যাক্টিভেশন অ্যানালিসিস, এগুলো আমি না হয় বা না বলছি, কিন্তু তোমার নিউক্লিয়ার কেমিস্ট্রি, নিউক্লিয়ার রিয়াকশন, ফিশন, ফিউশন, এইগুলো কিন্তু ফিজিক্যাল কেমিস্ট্রি টপিকের লোকেরা বা ফিজিক্যাল কেমিস্ট্রির লোকেরা কিন্তু পড়ে দিতে পারে। তাহলে অ্যাডিশনালি কিন্তু ইনঅর্গানিক থেকে তুমি এই কথা পার্ট তুমি পেয়ে যাবে। আচ্ছা, এবারে অর্গানিকের যে পার্টটা আছে, অর্গানিক তুমি কোনোটাই ধর্তব্যের মধ্যে রাখছি না। অর্গানিক কেমিস্ট্রি যারা স্ট্রং, তারা তো সবটাই করবে, কিন্তু অর্গানিক কেমিস্ট্রির মধ্যে থেকেও না তুমি কয়েকটা চ্যাপ্টার তুমি তোমার মতো করে নিতে পারো, যেগুলো তুমি দেখবে নিজে হয়তো মানে 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 কি বলবো, মানে তুমি হ্যান্ডেল করতে পারছো খুব ইজিলি আর কি। হ্যাঁ, সেগুলো একটুখানি আমি আর দাগ দিইনি। তাহলে আমাদের মূলত যে ফিজিক্যাল কেমিস্ট্রি পার্ট, আচ্ছা আমি যেটা বললাম যে ফিজিক্যাল কেমিস্ট্রি, আর প্রথমে যে কমন চ্যাপ্টারটা 136 নম্বর, আর তোমার এই প্রথম থেকে যে ইনঅর্গানিক কেমিস্ট্রি 2-3টে জিনিস, রেডক্স কেমিস্ট্রি বললাম, পিরিয়ডিক প্রপার্টিজটা বললাম, স্ট্রাকচার বন্ডিং নিয়ে কিছু কথাবার্তা বললাম, ভ্যালেন্স বন্ড থিওরি, মলিকুলার অরবিটাল, সব মিলে তোমার অ্যারাউন্ড ধরো 6 × 12 নম্বরের মতো, আমি মানে 14 নম্বরের মতো। তাহলে 14 নম্বরের মতো আমি একটা অ্যাডিশনালি ধরছি, যেটা এখান থেকে ওখান থেকে তোমাকে জোগাড় করতে হবে। হ্যাঁ, যেটা আমরা পড়িয়ে দেওয়ার চেষ্টা করবো আর কি। ওটা একটা 150 নম্বরের মতো আমি একটা, আমি হয়তো এখানে একটা দায়িত্ব নিতে পারি। মানে 150 না হলেও ধরো 136 থেকে 140, 140 নম্বরের মতো আমার অ্যাকচুয়ালি দায়িত্বের মধ্যে পড়ছে আর কি। সেখান থেকে তোমাকে তো 120 পাওয়াটা একটু ডিফিকাল্ট। সেখানে ইনঅর্গানিক কেমিস্ট্রি তোমার যে, হয়তো ফিজিক্যাল কেমিস্ট্রি তোমার লেসে ভালো লাগে বা মন্দ লাগে, যাই লাগুক, তাহলে যে কোনো একটা ফুল টপিক তোমাকে করতে হলো, তো ফিজিক্যাল কেমিস্ট্রি ফুল তুমি করলে। আর অর্গানিক ইনঅর্গানিক থেকে তোমার সিলেক্টিভ কিছু জিনিস তুমি করলে, মানে যাদের ফিজিক্যাল কেমিস্ট্রি ভালো লাগে, ফিজিক্যাল কেমিস্ট্রি স্পেশালাইজেশন, তারা ফিজিক্যাল কেমিস্ট্রি সবটা করলো ভালো করে। আর অর্গানিক ইনঅর্গানিক থেকে ধরো লেস 30%-এর মতো জিনিস সে করলো। তাহলে অর্গানিক ইনঅর্গানিকের কয়েকটা সিলেক্টিভ চ্যাপ্টার করলেই কিন্তু 136, আর বাকি তোমার লাগবে কত, আর তো লাগবে তোমার বেসিক্যালি 54 না 64, আর 64, তার মানে টোটাল ইনঅর্গানিক থেকে 32 নম্বর, টোটাল অর্গানিক থেকে 32 নম্বর, এরকম একটা টার্গেট করলেই হবে। তাহলে যারা, বা উল্টো দিকে কেউ যদি ইনঅর্গানিক কেমিস্ট্রি টার্গেট করে, ইনঅর্গানিক কেমিস্ট্রি মোরালেসে সবটা করার চেষ্টা করলো, তার সঙ্গে তার ফিজিক্যাল কেমিস্ট্রিটা হয়ে যাচ্ছে। অর্গানিক কেমিস্ট্রি কারো যদি টার্গেট থাকে, অর্গানিক কেমিস্ট্রি শুধু অর্গানিক কেমিস্ট্রি করলে তো হবে না, অর্গানিক কেমিস্ট্রি যদি পুরোটাকে করলে, তার সঙ্গে ফিজিক্যাল কেমিস্ট্রি আমি যেটা করলাম সেটাকে করলে, মানে যারা ইনঅর্গানিক এবং অর্গানিক তাদের ভালো লাগে,
অর্গানিক ইনঅর্গানিক তোমার নিজের ভালো লাগে বলে তুমি তার পুরোটাকে করলে, আর ফিজিক্যাল কেমিস্ট্রি যতটুকু আমি করিয়ে দিলাম সেটুকু করলে। আগে ফিজিক্যাল কেমিস্ট্রি ভালো লাগে তাহলে আমি যেটাকে করাচ্ছি সেটা সবটা তুমি করলে, তার সঙ্গে অর্গানিক এবং ইনঅর্গানিকের কিছু সিলেক্টিভ চ্যাপ্টার তুমি জাস্ট করে নাও, করে নিলে তুমি দেখবে এলিজিবল হয়ে যাবে। মানে তুমি মানে মোটামুটি ভাবে মানে 200 নম্বর তো তোমাকে অ্যাকচুয়ালি টার্গেট মানে এ করতে হবে, 200 নম্বর তো পরীক্ষা দিতে হবে। 200 নম্বরের মতো সিলেবাসটা অ্যাটলিস্ট তুমি রেডি করো, তার মধ্যে দেখবে যতগুলো তুমি পারলে। হ্যাঁ, মানে তোমাকে দেখো অ্যাকচুয়ালি তোমার দেখছো যে টোটাল মানে তোমার 4 নম্বরে কোশ্চেন থাকছে 60টা, মানে 240 নম্বর। 2 নম্বরে কোশ্চেন থাকে 40টা, মানে 80 নম্বর। 240 আর 80 কতটা, 320। আর আর 2 নম্বরের যেটা জেনারেল সায়েন্স থাকছে হচ্ছে তোমার 2 নম্বরে 20টা, মানে 40, মানে 360 নম্বরে কিন্তু কোশ্চেন থাকছে। 360 নম্বরের কোশ্চেনের মধ্যে তুমি 200 নম্বর কোশ্চেনের প্রিপারেশন নাও, 200 থেকে 220, মানে 2/3। ঠিক আছে, তোমার মানে 200 থেকে 220 ওই তো, মানে 200 2/3 হলে হচ্ছে তোমার 240 হয়, আরো কম। ঠিক আছে, মানে 60%-এর মতোই তুমি ভাবো না, 60%-এর মতো ভাবলে তোমার অ্যারাউন্ড হচ্ছে 220-র মতো তুমি টার্গেট করলে। আচ্ছা, 220 থেকে এবারে সেই মতো করে প্রথমেই সিলেবাসটাকে তুমি কতগুলো চ্যাপ্টার তুমি যদি বাদ দিয়ে দিতে চাও প্রথমেই বাদ দিয়ে দাও। হ্যাঁ, মানে কিছু চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারগুলো তুমি কোনোভাবে হ্যান্ডেল করতে পারবে না বলে মনে হচ্ছে, পিএসসিতে পড়োনি, এমএসসিতে ভালো করে পড়া হয়নি, অনেক বড় চ্যাপ্টার, ওয়েটেজ কম। হ্যাঁ, এরকম কিছু চ্যাপ্টার তুমি প্রথমে বাদ দিয়ে দাও। কিছু চ্যাপ্টার যদি বাদ দিয়ে দাও তাহলে বাকি যেটা পড়ে রইলো আর কি, হ্যাঁ, সেইখান থেকে খুঁজে পেতে 200 থেকে 220 নম্বরের তুমি অ্যান্সার করবে সেরকম একটা টার্গেট করে এগো। কখনই হচ্ছে ওই 360 নম্বরের প্রিপারেশন নিতে যেও না, তাহলে এই 10 মাসের মধ্যে তুমি গোছাতে পারবে না। 200 থেকে 220 নম্বর টার্গেট করো। আমি যেটা বললাম যে যারা অর্গানিক ইনঅর্গানিক ভালোবাসে তারা অর্গানিক ইনঅর্গানিকের তার মানে যে যেটা ভালোবাসে আর কি, সেখান থেকে একটা বড় পোর্শন পড়ে নেওয়ার চেষ্টা করো। আমি বলছি সেখান থেকে তুমি মানে আমি ফিজিক্যাল কেমিস্ট্রি পার্ট থেকে তুমি আমি আমি যতটা বলবো তার ধরো অ্যারাউন্ড তুমি অর্ধেকটা করার চেষ্টা করো। ধরো আমি 106 নম্বর তো ফিজিক্যাল কেমিস্ট্রি পার্ট আছে, তুমি 60 নম্বরের মতো টার্গেট করো ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে। প্রথম যে জেনারেল জিকে জিআই ইত্যাদিগুলো আছে সেখানে 2 নম্বরের তুমি এ করলে তোমার তোমার কি হলো 15 × 30, 30 নম্বরের মতো তুমি ভাবলে আর কি, তাহলে এখানে 80-90 এর মতো হয়ে গেল। আর তোমার যে টপিকটা আছে সেই টপিক প্লাস তার সঙ্গে ধরো ইনঅর্গানিক, তার সঙ্গে অর্গানিক একটা দুটো চ্যাপ্টার করে নিলে, অর্থাৎ অর্গানিক অর্গানিক তার সঙ্গে ইনঅর্গানিক একটা দুটো চ্যাপ্টার করে নিলে, করে 200 থেকে 220 নম্বরের মতো তুমি প্রিপারেশন নাও। মানে 150-60 নম্বরের জিনিস তুমি প্রথমেই বাদ দিয়ে দাও। এবারে মানে প্রথমে বাদ দিয়ে দিলে মানে তোমার বিএসসির নলেজ যা আছে এই পর্যন্ত আর কি। সেখানে 4 নম্বরের এমসিকিউ করবে তোমার কোনো ধারণা রাখতে হবে, 2 নম্বরের এমসিকিউ যদি কিছু করতে পারা যায় তো ভালো, এরকম আর কি। মানে উপরে করলে আর কি, মানে বাদ দিলে মানে একটু উপরে করলে, খুব ডিটেলে ঢোকার দরকার নেই, যাতে করে ওই ইনফরমেটিভ যে 2 নম্বরের এমসিকিউ সেগুলো পড়লে তুমি যাতে করতে পারো। এটা আচ্ছা, তাহলে চলো এবার আমি ফিজিক্যাল কেমিস্ট্রিতে করছি, যারা ফিজিক্যাল কেমিস্ট্রি থেকেই টার্গেট করবে তাদের কিন্তু আমি এই পুরোটাকেই করিয়ে দেবো, মানে 106 নম্বর যেটা আছে 106 নম্বরই করিয়ে দেবো আর কি, যাতে করে তুমি ফিজিক্যাল কেমিস্ট্রিতে ভালো হলে এখান থেকেই তুমি একটা ম্যাক্সিমাম নম্বর তুলে নিয়ে চলে আসতে পারো। ওই 4 নম্বরে তোমার 20টা তুমি অ্যাটেম্প করতে পারছো, এখানে 4 × 80, 2 নম্বর 13টা অ্যাটেম্প করতে পারছো, 126, তাহলে 106 নম্বর সেখান থেকেই ম্যাক্সিমামটা তুলে নিয়ে চলে আমি তুলে দেওয়ার চেষ্টা করবো আর কি, এমন ভাবে 10 মাসে তোমাদের পড়িয়ে দেবো। আর এবারে ফিজিক্যাল কেমিস্ট্রি সিলেবাসটা একটু ডিটেলে দেখার চেষ্টা করো। দেখো ফিজিক্যাল কেমিস্ট্রিতে প্রথমে যে বেসিক প্রিন্সিপালস অফ কোয়ান্টাম মেকানিক্স, এইখানে দেখো তুমি তুমি বিএসসিতে কি পড়েছো একটু খেয়াল করো, একটু আমার কাছে একটু ভালো করে দেখো। বেসিক প্রিন্সিপালস অফ কোয়ান্টাম মেকানিক্স, এখানে পস্টুলেটস, অপারেটর অ্যালজেব্রা, এক্স্যাক্টলি সলভেবল সিস্টেমস, পার্টিকেল ইন এ বক্স, হারমোনিক অসিলেটর অ্যান্ড হাইড্রোজেন অ্যাটম, ইনক্লুডিং শেপস অফ অ্যাটমিক অরবিটালস, অরবিটাল অ্যান্ড স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টা, টানেলিং। দেখো এই যে পুরো জায়গাটা, এখানে ইভেন টানেলিংটাও লোকের বিএসসিতে থাকে না। হ্যাঁ, বাকি বাকি পার্টটা মোটামুটি বিএসসিতে থাকে। তাহলে বিএসসিতে এই প্রথমটা মোরাললেস তুমি পড়েছো টানেলিংটাকে বাদ দিয়ে। ঠিক আছে, তাহলে আমি 1 মিনিট, দেখো এই যে টানেলিংটাকে বাদ দিয়ে বাকি পোর্শনটা তো বিএসসিতে পড়েছো। আচ্ছা, তারপরে বাকি যেগুলো আছে দেখো, এই যে অ্যাপ্রক্সিমেট মেথডস অফ কোয়ান্টাম মেকানিক্স, ভেরিয়েশন প্রিন্সিপাল, পারটারবেশন থিওরি আপ টু সেকেন্ড অর্ডার ইন এনার্জি অ্যাপ্লিকেশন, এই যে পার্টটা, এই পার্টটা বিএসসিতে কিছু ছিল না। মানে ভেরিয়েশন প্রিন্সিপালটা রিসেন্টলি
খুব অল্প একটুখানি ঢুকেছে, সেটাকে ঢোকার মতো ঠিক নয়, কোথাও পড়ানো হয় কোথাও পড়ানো হয় না। তাহলে এই যে পার্টটা, এইটা মোরাললেস বিএসসিতে তোমার ছিল না। ভেরিয়েশন প্রিন্সিপালটা নতুন সিলেবাসে সামান্য ঢুকেছে, এটা আমি মানছি, কিন্তু সেটা খুবই সামান্য। এটা তাহলে এইটা দেখো নতুন। অ্যাটমিক স্ট্রাকচার এবং স্পেকট্রোস্কোপি টার্ম সিম্বল, মেনি ইলেকট্রন সিস্টেম এর অ্যান্টিসিমেট্রি প্রিন্সিপাল। এইটাই টার্ম সিম্বল, মানে গাউসের টার্ম সিম্বল, হ্যাঁ সেইটা হয়তো একটুখানি জানো। মেনি ইলেকট্রন সিস্টেমের মধ্যে তোমার আহবা প্রিন্সিপাল, হুজুল পাউডি এক্সট্রুশন প্রিন্সিপাল, এই রিলেটেড কিছুটা জানা আছে তোমার। মানে এটা যে খুব মানে জানা আছে সেরকম নয়, মানে যেটা হচ্ছে যে মানে এটা এটা তোমাকে নতুন করে করতেই হবে আর কি, মানে কিছুটা আছে সার্টেনলি, মানে খুব যে ভালো করে জানা আছে সেরকম না। কেমিক্যাল বন্ডিং ইন ডায়াটমিক্স, এলিমেন্টারি কনসেপ্ট অফ এমও অ্যান্ড ভিভি থিওরি, হুকেল থিওরি ফর কনজুগেটেড পাই ইলেকট্রন সিস্টেম। এখানে ভ্যালেন্স বন্ড থিওরি, মলিকুলার অরবিটাল থিওরি, ইনঅর্গানিক কেমিস্ট্রি একটু তুমি পড়েছো, খুব ভালো করে যে কিছু পড়েছো সেরকম না। কিন্তু নতুন যে সিলেবাস তাতে কিন্তু এই এই করসপন্ডিং ভেরিয়েশন প্রিন্সিপাল, কোভ্যালেন্ট বন্ডিং, এই রিলেটেড কিছু জিনিসপত্র আছে, সেগুলোকে তোমাকে হয়তো করতে হবে। আর হুকেল পাই, মলিকুলার অরবিটাল থিওরি বিএসসিতে হয়তো কিছুটা পড়ানো হয়, কিন্তু খুব ভালো করে ফিজিক্যাল কেমিস্ট্রি কন্টেক্সটে যেভাবে পড়াতে হয় সেরকম ভাবে নেই। তো যাকে এই চারটে চ্যাপ্টার হচ্ছে তোমার বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্সের ক্লাস। তো সেই কোয়ান্টাম মেকানিক্স এই চারটে চ্যাপ্টার যখন তুমি করবে, তখন দেখো বিএসসি থেকে তুমি কিছুটা হেল্প পাচ্ছ, কিন্তু বাকিটা তোমাকে যদি করতে হয় তাহলে তোমার এটা অনেকটা বেশি সময় তোমাকে দিতে হবে। কারণ যেখানে কোয়ান্টাম মেকানিক্স এবং তার আশপাশের জিনিস নিয়ে যেহেতু তোমার প্রায় 4টি ইউনিট আছে, তো এখানে কিন্তু আমাকে অনেকটা বেশি সময় দিতে হবে। তারপরেরটা দেখো কেমিক্যাল অ্যাপ্লিকেশনস অফ গ্রুপ থিওরি, যেখানে সিমেট্রি এলিমেন্টস, পয়েন্ট গ্রুপ, ক্যারেক্টার টেবিল, সিলেকশন ইত্যাদি আছে, এইগুলো কিন্তু তুমি কিচ্ছু পড়োনি বিএসসিতে, এটা তোমার নতুন করে তোমাকে পড়তে হবে। আচ্ছা, এবারে স্পেকট্রোস্কোপিতে অনেকটাই তুমি বিএসসিতে পড়েছো, রোটেশনাল আর ভাইব্রেশনাল স্পেকট্রা অফ ডায়াটমিক মলিকুল, ইলেকট্রনিক স্পেকট্রা, আইআর রামান অ্যাক্টিভিটিস, সিলেকশন রুল, বেসিক প্রিন্সিপালস অফ ম্যাগনেটিক রেজোনেন্স। এইটা বেসিক প্রিন্সিপালস অফ ম্যাগনেটিক রেজোনেন্স, এটা ঠিক আছে, মানে এনএমআর ইপিআর তার যে বেসিক প্রিন্সিপালটা এটা। এবার এনএমআর ইপিআরটা কাদেরও কাদেরও সিলেবাস আছে, কাদেরও নাই, মানে ক্যালকাটা ইউনিভার্সিটির ছেলেদের ক্ষেত্রে এনএমআর ইপিআর এর প্রিন্সিপালটা ছিল না, বাকিগুলো মোটামুটি ভাবে তোমার ছিল। আজ এবারে কেমিক্যাল থার্মোডাইনামিক্স, এই কেমিক্যাল থার্মোডাইনামিক্স যে পার্টটা আছে এটা সবটাই তুমি বিএসসিতে প্রায় পড়েছো। এটা স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স, এটা বিএসসিতে যেটা পড়ো তার থেকে ওই যদি মোটামুটিভাবে 2-3টে এক্সট্রা ক্লাস নিয়ে নেওয়া হয়, তাহলে দেখা যাচ্ছে যে নেট বা গেটের জন্য যে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স সেটা আমার হয়ে যায়। ইলেকট্রোকেমিস্ট্রি এর অনেকটাই তুমি বিএসসিতে পড়েছো, এটা মানে সবটাই প্রায় পড়েছো। ডিবাই হুকেল থিওরিটা এটা উপরে উপরে পড়ে, সেটা একটুখানি ডিটেলে হয়তো বলার দরকার আছে। কেমিক্যাল কাইনেটিক্স মোরাললেস তুমি সবটাই বিএসসিতে পড়েছো। কলাইড অ্যান্ড সারফেস সেটাও তুমি মোরাললেস বিএসসিতে পড়েছো। সলিড স্টেট কেমিস্ট্রিতে তুমি বিএসসিতে পড়েছো। পলিমারটা কারো ছিল না, কিন্তু এখন তো বিএসসিতে মোটামুটিভাবে ঢুকেছে। আর ডাটা অ্যানালিসিসটা বিএসসিতে অন্যরকমভাবে হয়তো পড়েছো, কিন্তু ইউজুয়ালি তোমার পড়া হয় না আর কি। মানে ডেটা অ্যানালিসিসটা এমনি ফিজিক্যাল কেমিস্ট্রি সিলেবাসের মধ্যে ইউজুয়ালি নেয়, কখনো অ্যানালিটিক্যালের মধ্যে হয়তো কিছু কিছু তোমার থাকতে পারে। তা দেখো তাহলে যেটা কথা হচ্ছে যে এই যে কতগুলো চ্যাপ্টার, যে তোমার কোয়ান্টাম মেকানিক্সের ধরে নাও মোরাললেস অর্ধেকটা, এই যে ভেরিয়েশন প্রিন্সিপাল, পারটারবেশন থিওরি, তারপর হচ্ছে হুকেল মলিকুলার অরবিটাল থিওরি, মেনি ইলেকট্রন সিস্টেম সংক্রান্ত কিছু ইনফরমেশন, এই যে মানে কোয়ান্টাম মেকানিক্সে মোরাললেস 50%, তাই আমি ওটা ধরে নিচ্ছি 2টে ইউনিটের মতো। 5 নম্বর গ্রুপ থিওরিটা, সেটা একটা ইউনিটের মতো। এখানে ডেটা অ্যানালিসিসটা আর একটা ইউনিট, তা 2 একে 3টে, ডাটা অ্যানালিসিস 4টে, আর বাকি সব মিলিয়ে ধরে নাও তোমার একটা। 4 থেকে 5টা, 5টা মানে হচ্ছে 14টার মধ্যে 5টা মানে অ্যারাউন্ড 30%, হ্যাঁ 30-35%, 30-35% কিন্তু তোমার বিএসসিতে ছিল না। দেখো মানে যারা বিভিন্ন জন তো বিভিন্ন জায়গা থেকে বিএসসি করেছে, তো তাহলে আমি যেগুলো বলছি, এই যে প্রথম যে 4টে টপিক, এই 4টে টপিকের মধ্যে তুমি খুঁজে পেতে দেখবে কত মোর দ্যান 50% কিন্তু বিএসসিতে তোমার হয়নি। এটা গ্রুপ থিওরি তোমার বিএসসিতে হয়নি। এবারে মলিকুলার স্পেকট্রোস্কোপি, কেমিক্যাল থার্মোডাইনামিক্স, স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স, ইলেকট্রোকেমিস্ট্রি, কেমিক্যাল কাইনেটিক্স, কলাইড অ্যান্ড সারফেসের, সলিড স্টেট এবং পলিমার কেমিস্ট্রি, এই যে জায়গা থেকে মোরাললেস একটা ইউনিট, সব জায়গা থেকে অল্প 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 করে অন্ততপক্ষে একটা ইউনিট তুমি পাবে সব মিলে, যেটা তোমার বিএসসিতে হয়নি। আর ডেটা অ্যানালিসিস যে পার্টটা, সেটা তোমার বিএসসিতে হয়নি। তাহলে তোমার আরো 5টার মতো জিনিস আছে যেগুলো তোমার বিএসসিতে হয়নি, তাহলে সেইগুলোকে আগে তোমাকে এটা নিয়ে করে নিতে হবে। বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার। মানে মানে আমি যেটা বলছি সেটা একমত হচ্ছে না কি একমত হচ্ছে না সেটা বলো। মানে তোমাদের বিএসসিতে এই জায়গাগুলোতে তো মানে তো ছিল না সেইভাবে নাকি?
কি মনে হয়? না স্যার, বুদ্ধি হ্যাঁ, গ্রুপ থিওরি বলো। হ্যালো, হ্যাঁ হ্যালো। না স্যার, তোর যে সব হয়নি। হ্যাঁ, ডিটেলসে হয়নি, মানে এবার কিছু কিছু জিনিস ডিটেলে হয়েছে। যেমন এইগুলো বললাম তো, এই যে যেমন ধরো ধর কেমিক্যাল থার্মোডাইনামিক্স, দেখো যা যা আছে বিএসসি থার্মোডাইনামিক্স তো অনেকটা পড়ানো হয়, মডেলে সেটা তুমি করেছো আর কি। হ্যাঁ, কেমিক্যাল থার্মোডাইনামিক্স এই এই যে এইগুলো মোটামুটি যা আছে, ধরো থার্মোডাইনামিক্সের ল গুলো, স্টেট অ্যান্ড পাথ ফাংশন অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন, থার্মোডাইনামিক ডেসক্রিপশন অফ ভেরিয়াস টাইপস অফ প্রসেসেস, ম্যাক্সওয়েল রিলেশন, স্পন্টিনিটি অ্যান্ড ইকুইলিব্রিয়াম, টেম্পারেচার অ্যান্ড প্রেসার ডিপেন্ডেন্স অফ থার্মোডাইনামিক কোয়ান্টিটিজ, প্লাস সাথে দেয়ার প্রিন্সিপাল, এলিমেন্টারি ডেসক্রিপশন অফ ফেজ ট্রানজিশন, ফেজ ইকুইলিব্রিয়া অ্যান্ড ফেজ রুল, থার্মোডাইনামিক্স ফর আইডিয়াল অ্যান্ড নন আইডিয়াল গ্যাসেস অ্যান্ড সলিউশন। দেখো এগুলো বিএসসিতে সবই ছিল। For statistical thermodynamics, a Boltzmann distribution, kinetic theory of gas, partition function and the relation to thermodynamic quantities, calculation for model system, এগুলো মোটামুটিভাবে উপরে ছিল। কিন্তু এর ভেতরে দু তিনটে জিনিস আছে, যেমন ধরো বিভিন্ন এনসেম্বলের যে কনসেপ্ট, যেগুলো বিএসসিতে ইউজুয়ালি বলা হয় না, কিন্তু এই এনসেম্বলের কনসেপ্ট থেকে কিন্তু স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সে কোশ্চেন পড়ে। ক্যানোনিক্যাল, মাইক্রো ক্যানোনিক্যাল, জ্ঞান ক্যানোনিক্যাল, এই যে এনসেম্বলের কনসেপ্টগুলো। আচ্ছা, এখানে তোমার বোলম্যান ডিস্ট্রিবিউশনটা আছে, কিন্তু বাকি যে তিনটে ডিস্ট্রিবিউশন, মানে এমনিতে ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশনটা এখানে আছে, কিন্তু বোস-আইনস্টাইন এবং ফের্মি-ডিরাক ডিস্ট্রিবিউশনটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার সিলেবাসে আছে, এখানে সেটা উল্লেখ করা নেই। আচ্ছা, তারপরে হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ তোমার ওই প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর বা ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর। হ্যাঁ, সেইগুলো যে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর মানে ইয়েতে তোমার আরএনএস ইকুয়েশনে, যেটা হচ্ছে কে ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার মাইনাস ই ডাগার বাই আরটি, যেখানে এটা হচ্ছে তোমার পি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর, তার যে টেম্পারেচার ডিপেন্ডেন্স সেটা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে শুরু করে বোঝা, এগুলো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের মধ্যে কিন্তু নেই, সেগুলো আমাদের করতে হবে। আচ্ছা, এছাড়া তোমার ধরো ইলেকট্রোকেমিস্ট্রি, দেখো এটা মোরাললেস সবটাই তুমি পড়েছো। কেমিক্যাল কাইনেটিক্সও মোরাললেস সবটাই তোমার পড়া আছে, কিন্তু ইউনিমলিকুলার রিয়াকশন সেগুলো একটু ডিটেলিং হয়তো এখানে করতে হবে আর কি, যেগুলো তোমাদের বিএসসি হতে ছিল, কিন্তু অনেকটাই তোমার ছিল। colloid and interfaces এর মধ্যে স্টেবিলিটি অ্যান্ড প্রপার্টিজ অফ colloid, আইসোথার্মস অ্যান্ড সারফেস এরিয়া, হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস, এই যে জায়গাগুলো আছে সেগুলো বিএসসিতে মোরাললেস ছিল, সলিড স্টেটে মোরাললেস ছিল, মানে যা সিলেবাস আছে তাতে মোরাললেস ছিল এটা। আচ্ছা, পলিমার তো অ্যাকচুয়ালি এমনিতে বিএসসিতে বিভিন্ন সময় অল্প অল্প ঢুকেছে। এখন তো ক্যালকাটা ইউনিভার্সিটি বা ইত্যাদিতে পলিমার একটা পেপার ছিল, জানি না কে কতটা কি করেছে আর কি, তাহলে পলিমার মানে মোলার মাসেস, কাইনেটিক্স অফ পলিমারাইজেশন, এইগুলো কিন্তু একটুখানি আমাদের বলতে হবে আর কি, সেগুলো বলে দেবো আমরা। আর ডেটা অ্যানালিসিস, যেটা মানে বিএসসিতে এমনি ফিজিক্যাল কেমিস্ট্রি সিলেবাসের মধ্যে ছিল না, কখনো কখনো ওই ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ফর কেমি, তার মধ্যে ক্যালকাটা ইউনিভার্সিটি ছিল, আবার অন্যত্র সেগুলো আবার নেই অনেক সময়, আর অ্যানালিটিক্যালের মধ্যে থাকতে পারে মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অ্যাবসলিউট অ্যান্ড রিলেটিভ এরার, লিনিয়ার রিগ্রেশন, কোভ্যারিয়েন্স অ্যান্ড কোরিলেশন কোফিশিয়েন্ট, এই যে রিলেটেড জায়গাগুলো আর কি, সেগুলো আবার আমাদের মানে এটা এটা নতুনই বলতে হবে আর কি, এটাকে আলাদা করে করার দরকার আছে। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে যেগুলো এই নতুন টপিক আর কি, সেই নতুন টপিকগুলো যেমন গ্রুপ থিওরি, কিছুটা অ্যাডভান্স কোয়ান্টাম মেকানিক, সেগুলোকে আমাকে কিন্তু প্যারালালি আলাদা করে করতে হবে। মানে এইটা আমি আলাদা করে পড়াবো, মানে দুটো জিনিস হচ্ছে আমি পড়াবো মানে ডিটেলে। একটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স একটা পার্ট, সেখানে আমাকে অন্তত পক্ষে খান 10 অন্তত 2 ঘন্টা ক্লাস দিতে হবে এদিকে। আর হচ্ছে গ্রুপ থিওরি একটা পার্ট, তার অন্তত খান 8 মানে বড় ক্লাস আমাকে দিতে হবে। হ্যাঁ, তাহলে দেখো এখানে মানে 10টা আর 8টা মিলে হচ্ছে তোমার 18-20টা, 2 ঘন্টার ক্লাস কিন্তু দিতে হবে আমাকে। সেই 2 ঘন্টার ক্লাসটা আমি তোমাকে আলাদা করে দেবো, মানে যে মেন স্ট্রিম যে পড়া সেটা ছাড়াও হচ্ছে আমি আলাদা ক্লাসের মধ্যে তোমার গ্রুপ থিওরি, হ্যাঁ, আর কোয়ান্টাম মেকানিক্সের যে টপিকগুলোর কথা বললাম আর কি, সেগুলো আমি দিয়ে দেবো। সেটা তোমাকে আলাদা করে করতে হবে ওটা। আর বাকিগুলো মোটামুটি চ্যাপ্টার ওয়াইজ যেভাবে রুটিন বা এই যে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স যখন পড়াবো, ওটা পড়ানোর সময় এই 2-1টা অ্যাডিশনাল কনসেপ্ট যেগুলো বলে দেয় সেগুলো আমি বলে দেবো আর কি। আর ডেটা অ্যানালিসিস একটা আলাদা করে 2 ঘন্টা ক্লাস নিয়ে নিলে তোমার জিনিসটা হয়ে যাবে। আর কিছু জিনিস আছে যেগুলোকে বলা হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স, তার মধ্যে ক্যাটালিসিস অ্যান্ড গ্রিন কেমিস্ট্রি, মেডিসিনাল কেমিস্ট্রি, সুপারমলিকুলার কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি ইত্যাদি ইত্যাদি। এবারে দেখো এইগুলো ওই যখন অর্গানিক কেমিস্ট্রি টেমিস্ট্রি পড়বে, দেখবে তার সাথে সাথে কিছু কিছু জিনিস এমনি ঢোকানো থাকে, এখানে এটার জন্য আলাদা করে কোনো সময় টময় দেওয়ার কেমিস্ট্রি দরকার নেই। ঠিক আছে, ওই বিএসসি সিলেবাসের মধ্যে যতটুকু বা এমএসসি সিলেবাসের মধ্যে যতটুকু ক্যাটালিসিস, মেডিসিনাল কেমিস্ট্রি বা সুপ্রামলিকুলার কেমিস্ট্রি বা এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি ছিল, সেইগুলো তুমি তোমার মতো করে ব্যবহার করতে হবে।
ঠিক আছে। আর এখানে এইগুলো আর বলছি না ডিটেলে, যে তোমার এই বিভিন্ন রকমের পরীক্ষাতে কোন জায়গা থেকে কেমন তোমার ওয়েটেজ আছে আর কি, সেই ওয়েটেজ গুলো জাস্ট একটুখানি বলা। এবং ওয়েটেজ গুলো তুমি যদি দেখো ঠিকঠাক করে, তাহলে তুমি দেখবে যেটা, হ্যাঁ, সবেতেই আর কি, এই দেখবে মানে এ থেকে বেশি কোশ্চেন্স আছে। মানে প্রথম দিকে আসলে এইখানে এইটা একটু এক্সেপশনাল ছিল, গ্রুপ থ্রি থেকে অনেক বেশি কোশ্চেন দিয়েছিল। কিন্তু নর্মালি তুমি দেখবে এই গ্রুপ সিটা দেখো, যেখানে কোয়ান্টাম কেমিস্ট্রি 24 নম্বর, কেমিক্যাল থার্মোডাইনামিক্স এখানে 8 নম্বর, কিন্তু আবার 2 নম্বরের কোশ্চেন বেশ কিছু ছিল। হ্যাঁ, 18 দিয়ে 10 নম্বর। মানে দেখো, কোয়ান্টাম কেমিস্ট্রিতে 24 আর 4 হচ্ছে 28 নম্বর, কেমিক্যাল থার্মোডাইনামিক্স আর থার্মোকেমিস্ট্রি হচ্ছে 10 নম্বর, কেমিক্যাল কাইনেটিক্সে 12 আর 4 16 নম্বর, ইলেকট্রোকেমিস্ট্রি 16 নম্বর, মলিকুলার স্পেকট্রামে 16 নম্বর। এগুলো থেকে বেশি কোশ্চেন, গ্রুপ থিওরি 10 নম্বর, এখান থেকে বেশি কোশ্চেন আছে। হ্যাঁ, মানে পরের দিকেও যদি তুমি দেখো একই রকমের সিচুয়েশন, যে মানে এগুলো থেকে বেশি কোশ্চেন আছে, বাকি জায়গাগুলো থেকে তো সব একটা একটা করে 2 নম্বর 2 নম্বর 2 নম্বর কোশ্চেন আছে। মানে এখান থেকে, মানে এটা আমি তোমাদের দিয়ে দেবো, এখান থেকে অ্যানালাইজ করে তুমি মোটামুটি ভাবে বুঝতে পারবে যে কোন জায়গার ওয়েটেজ বেশি। মানে যে জায়গা থেকে প্রত্যেক বছরই প্রায় কোশ্চেন পড়ে, তার মধ্যে থেকে এইগুলো বেশি: কোয়ান্টাম কেমিস্ট্রি, থার্মোডাইনামিক্স, কেমিক্যাল কাইনেটিক্স, ইলেকট্রোকেমিস্ট্রি, মলিকুলার স্পেকট্রোস্কোপি, গ্রুপ থিওরি, স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স, সলিড স্টেট, কলয়েডস, ইকুইলিব্রিয়াম যেটা আছে সেইটা, পলিমার কেমিস্ট্রি, ডাটা অ্যানালিসিস, এই যে কতগুলো জায়গা থেকে যে খুব কমন কোশ্চেন ছিল সেগুলো তুমি দেখতে পাবে। এখানে দেখো 14টা টপিক ছিল, এখানে 14টা টপিক ছিল। এই 14টা টপিকে সার্টেনলি সব জায়গা থেকে ইকুয়াল ওয়েটেজ নয়, কোথাও তোমার ওয়েটেজ বেশি, কোথাও ওয়েটেজ কম, সেগুলো কিন্তু এখানে দেখার দরকার আছে। ঠিক আছে। আচ্ছা, এখানে ওই কোন জায়গা থেকে কিরকম কোশ্চেন্স আছে তার একটা আমি ডিস্ট্রিবিউশন তোমায় করে দিয়েছি আর কি। এটা বাকিগুলো আমার এগুলো জানার দরকার নেই। হ্যাঁ, এটা আচ্ছা, এবারে গেটটা সম্বন্ধে 2-4টে কথাবার্তা বলা। গেটে দেখো, গেটে যে কোশ্চেনটা পড়ে, গেটে কিন্তু 3 ঘন্টা এবং 100 নম্বরের পরীক্ষা। ওটা যেমন 200 নম্বরের পরীক্ষা, এটা কিন্তু 100 নম্বরের পরীক্ষা। হ্যাঁ, এখানে এবার গেট পেয়েও কি কি করা যেতে পারে সেটা ডিটেইলিং আমি এখানে বলেছি। আর এখানে কি টাইপের কোশ্চেন পড়ে দেখো, এক্ষেত্রে কোশ্চেন পড়ে হচ্ছে বেসিক্যালি এমসিকিউ পড়ে, আর হচ্ছে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড টেস্ট পড়ে। তাহলে এমসিকিউতে কি বলছে, দিস কোশ্চেন্স আর objective in nature and each question should have choice of 4 answer, out of which the candidate has to mark the correct answer. Each question carries 1 or 2 marks question of all the section. ঠিক আছে। আর এক্ষেত্রে একটা নেগেটিভ মার্কিং করছে, সেটাকে 33.33% নেগেটিভ মার্কিং। এটা কি ঠিক জানি না, এটা আমি মানে ভুল লিখেছি কিনা জানি না। মানে গেটের এমসিকিউ গুলো নেগেটিভ মার্কিংটা কেমন গো, খেয়াল আছে? রাজু, মানে আমার এটা এটা 33.33%, 4টে অপশন দেওয়া থাকলে তো মোটামুটি ভাবে 25% নেগেটিভ মার্কিং হওয়ার কথা, কিন্তু এখানে 33.33% নেগেটিভ মার্কিং। কি শিওর? আমি পুরো ভুল লিখিনি তো? কারো খেয়াল আছে গেটের নেগেটিভ মার্কিংটা? হুম, আরে রাজু। না স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। হুম, স্যার 1/3 ছিল। হ্যাঁ, 1/3 মানে ঠিকই আছে, আমার সেটাই মনে পড়ছে। 1/3 মানে 33.33%, ঠিকই আছে। ওয়ান থার্ড, ঠিকই, 1/3, বুঝেছো? মানে 1 নম্বরের এমসিকিউ গুলোতে 1/3 বাদ চলে যাবে, আর 2 নম্বরের এমসিকিউতে 2/3 বাদ চলে যাবে। ঠিকই আছে, এটা ঠিকই বলেছো, আমি ঠিকই লিখেছি তাহলে। আর একটা হচ্ছে তোমার ওই মানে নিউমেরিক্যাল অ্যান্সার টাইপ যে কোশ্চেন আর কি, সেগুলো তোমার 1 নম্বর 2 নম্বরের থাকবে। এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, কিন্তু তোমাকে ওই কারেক্ট অ্যান্সারটা তোমার জাস্ট পুট করতে হবে, এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই। ঠিক আছে। মানে ফিজিক্যাল কেমিস্ট্রি বা ইনঅর্গানিক কেমিস্ট্রি ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু ন্যাট টাইপের থাকে আর কি, নিউমেরিক্যাল প্রবলেম টাইপের থাকে আর কি। এই 2 রকমের কোশ্চেন থাকছে, মানে এমসিকিউ 1 নম্বর এবং 2 নম্বরে, আর হচ্ছে ন্যাট কোশ্চেন থাকছে, নিউমেরিক্যাল অ্যান্সার কোশ্চেন যেটা 1 নম্বর বা 2 নম্বরের কোশ্চেন থাকছে। ঠিক আছে। আচ্ছা দেখো, কোশ্চেন প্যাটার্নটা কিরকম, যে জেনারেল অ্যাপটিটিউডের কিছু কোশ্চেন থাকে, সেটা হচ্ছে যে 1 থেকে 5 যে কোশ্চেন নম্বর, সেগুলো হচ্ছে জেনারেল অ্যাপটিটিউডের কোশ্চেন। সেখানে কোশ্চেন থাকবে 5টা, প্রত্যেকে 1 নম্বর করে, সেটা হচ্ছে 5 নম্বর। আর 6 থেকে 10 পর্যন্ত যে 5টা কোশ্চেন থাকবে, সেটা 2 নম্বরের,
5 দুগুণে 10 নম্বর, তাহলে 15 নম্বর থাকে তোমার জেনারেল অ্যাপটিটিউড। মানে যেমন প্রথমে নেটের জন্য তোমার একটা জেনারেল কোশ্চেন ছিল, এখানে তোমার জেনারেল অ্যাপটিটিউড আছে। এর মধ্যে আবার ইংরাজিও থাকে, যেটা হচ্ছে এর ক্ষেত্রে কেমন সুবিধে তোমার নেটের জন্য, সেখানে হচ্ছে ওই মানে জিকে জিআই টাইপের কোশ্চেনই বেশি থাকে, এখানে কিন্তু আবার ইংলিশের কোশ্চেনও থাকে। আর এবার কেমিস্ট্রি কোশ্চেন হচ্ছে 1 থেকে 25 পর্যন্ত 25টা এমসিকিউ থাকবে 1 নম্বর করে, আর 26 থেকে 55 পর্যন্ত 30টা এমসিকিউ থাকবে 2 নম্বরে। ঠিক আছে, তাহলে 25 এবং 60 মিলে হচ্ছে তোমার এখানে 85 নম্বর, তাহলে 15 আর 85 মিলে হচ্ছে 100 নম্বর। এবারে এইখানে যে 1 থেকে 25 এবং 26 থেকে 55, এর মধ্যে আবার তোমার ওই নিউমেরিক্যাল অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে তোমার আর কি। টোটাল কোশ্চেন অ্যান্সার করতে হবে 65টা, টোটাল মার্কস 100, টোটাল টাইম হচ্ছে 3 আওয়ার। এটা হচ্ছে তোমার নর্মাল প্যাটার্ন। ঠিক আছে, এটা। আচ্ছা, এখানে তুমি যদি সিলেবাসটাকে দেখো, ফিজিক্যাল কেমিস্ট্রি সিলেবাসটা, যেখানে স্ট্রাকচার বলে একটা পার্ট আছে, যেখানে সব কিছু ঢোকানো আছে তোমার। হ্যাঁ, মানে সব কিছু ঢোকানোর মধ্যে হচ্ছে তোমার একদম যে কোয়ান্টাম মেকানিক্সের বেসিক জায়গা থেকে শুরু করে, বন্ডিং এর জায়গা থেকে শুরু করে, হুকেল থিওরি থেকে শুরু করে, হ্যাঁ, সিমেট্রি, এলিমেন্টস অ্যান্ড অপারেশন, পয়েন্ট গ্রুপ, হ্যানাতানা ইত্যাদি ইত্যাদি, সিলেকশন, রুল টুল, মলিকুলার স্ট্রাকচার, মানে প্রচুর কিছু এই জায়গার মধ্যে ঢুকে আছে আর কি। মানে ডিটেলিংটা আর এখানে হচ্ছে না। ইকুইলিব্রিয়াম আছে, সেখানে তোমার থার্মোডাইনামিক্সে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, আয়নিক ইকুইলিব্রিয়াম, সব পার্ট এর মধ্যে তোমার ঢুকে আছে। এটা কাইনেটিক্স আছে, সারফেস অ্যান্ড ইন্টারফেসেস আছে, এইগুলো। তাহলে দেখো এখানে সিলেবাসটাকে তোমার এরকম ছোট করে লিখেছে, কিন্তু তুমি যদি ডিটেলিংটার মধ্যে দেখো তাহলে দেখবে নেটে যা যা ছিল এখানে কিন্তু বেসিক্যালি তোমার সেই আছে। মানে ওখানে যেমন 14টা টপিক ছোট ছোট করে ভাগ করা আছে, এখানে দেখো তোমার এই যে কোয়ান্টাম মেকানিক্স, মলিকুলার স্পেকট্রোস্কোপি এবং গ্রুপ থিওরি, সব কটাকে তোমার একটা এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে, একটা ইউনিটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। থার্মোডাইনামিক্স রিলেটেড যা কিছু আছে আর কি, থার্মোডাইনামিক্স, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, আয়নিক ইকুইলিব্রিয়াম ইত্যাদি রিলেটেড সমস্ত জায়গাগুলোকে হচ্ছে ইকুইলিব্রিয়ামের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কাইনেটিক্স হচ্ছে তোমার যত রকমের কেমিক্যাল কাইনেটিক্স, ফটোকেমিস্ট্রি ইত্যাদি জিনিসপত্র ঘটে আর কি, এগুলো কাইনেটিক্সের মধ্যে আছে। আর সারফেস কেমিস্ট্রির মধ্যে তার মানে অ্যাডজর্পশন, সারফেস টেনশন, কলয়েড, এই রিলেটেড জায়গাগুলো আর কি, সেগুলো সারফেস অ্যান্ড ইন্টারফেসের মধ্যে ঢোকানো। তাহলে সিলেবাসটা তোমার এরকম ভাবে কম্প্যাক্ট করে লেখা আছে, কিন্তু মূলত আমরা যে 14টা টপিক নেটের জন্য করবো বলেছিলাম সেইগুলো করলে দেখবে এই কোশ্চেনগুলো অটোমেটিক্যালি তুমি করে ফেলতে পারো। আর বাকি ইনঅর্গানিক আর অর্গানিক কেমিস্ট্রি সিলেবাস যেগুলো আছে সেগুলো তো আছে তার মতো করে। হ্যাঁ, এগুলো আর ডিটেলিং এর মধ্যে আমার যাওয়ার দরকার নেই। আর এখানেও তোমার ওই কোন জায়গা থেকে কিরকম তোমার অ্যাভারেজ মার্কস আসে আর কি, সেগুলো একটা লিস্ট করে দেওয়া হয়েছে, অত তোমার ইম্পর্টেন্ট না। তাহলে যাক, তাহলে গেটের জন্য যেটা ইম্পর্টেন্ট, যে আলাদা করে তোমাকে যেটা দরকার, যে টাইপটা আর কি, যে কোশ্চেন টাইপটা আলাদা হয়ে গেল। আদারওয়াইজ সাবজেক্টের যে প্রিপারেশনটা সেটা কিন্তু দুজনের ক্ষেত্রে একই রকমের হবে। নেটের ফিজিক্যাল কেমিস্ট্রি, গেটের ফিজিক্যাল কেমিস্ট্রি মোটামুটিভাবে সিলেবাসটা ওভারল্যাপ করে। নেটের জন্য যে যে টপিকগুলো কভার করবো, গেটের জন্য সেইগুলো একটু কপি করলেই তোমার হবে, শুধু কোশ্চেন প্যাটার্নটা একটু খেয়াল রাখবে। নেটের ক্ষেত্রে তোমার দেখো, মানে তোমাকে এতে তোমার উত্তর যতগুলো করতে হচ্ছে আর কি, 200 নম্বরের পরীক্ষা, এখানে কিন্তু তোমার 100 নম্বরের পরীক্ষা। ওখানে 4 নম্বরে প্রচুর এমসিকিউ ছিল, এখানে কিন্তু 1 নম্বর এবং 2 নম্বরের এমসিকিউ। আর এখানে হচ্ছে নিউমেরিক্যাল যে অ্যান্সার টাইপ কোশ্চেন আছে, এখানে নাম্বারে তোমাকে নিউমেরিক্যাল ভ্যালুগুলোকে বসাতে হবে আর কি। ঠিক আছে, তো এক্ষেত্রেও দেখো তোমার মোরাললেস 1/3 ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে আসবে। 1/3 ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে আসা মানে হচ্ছে মোর দেন 30 মতো ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে আসা। আর কাট অফ অ্যারাউন্ড 30 রেঞ্জই হয়, 28-30 এরকম কাট অফ হয়। কাট অফটা তুমি কোয়ালিফাই করে ফেলতে পারবে। এবারে যেটা আমি বারবারই বললাম, যে ওর সাথে সাথে তোমাকে কিছু অ্যাডিশনাল জিনিসপত্র করতে হবে। অ্যাডিশনাল জিনিসপত্র মানে হচ্ছে তোমাকে তারা ফিজিক্যাল কেমিস্ট্রিকে টার্গেট করবে, তার সঙ্গে ইনঅর্গানিক এবং অর্গানিকের কিছুটা চ্যাপ্টার সিলেক্টিভলি করতে হবে। আর অর্গানিক বা ইনঅর্গানিক কেমিস্ট্রি যারা ট্যাকেল করবে, হ্যান্ডেল করবে, মানে চাও, তারা ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে তো যতটুকু তোমাদের করতে চাও সেটা সার্টেনলি আমি তোমাদের করিয়ে দেবো, সবটাই করিয়ে দেবো। তুমি একটুখানি কেয়ারফুলি করবে, কিন্তু সবটাই তুমি অ্যাকচুয়ালি আয়ত্তে আনতে পারছো। ঠিক আছে, বরং ফিজিক্যাল কেমিস্ট্রি লোকেদের জন্য একটু অসুবিধে, যে তাদের আমি যা করাবো এইটুকু শুধু করলে হবে না, ইনঅর্গানিক অর্গানিকেরও বেশ কিছুটা পাঠ করতে হবে। আর যারা ইনঅর্গানিক অর্গানিকটাকে টার্গেট করছে, তারা তো ইনঅর্গানিক অর্গানিক কোথাও না কোথাও তো সার মতো করে সিরিয়াসলি করছোই। আমি যে ফিজিক্যাল কেমিস্ট্রিটা করিয়ে দেবো সেটা মোর দ্যান অ্যানাফ তোমাদের জন্য। আমার তো ফিজিক্যাল কেমিস্ট্রি তোমাকে জাস্ট একটা সাপোর্ট দিতে হবে, সাপোর্টটা দেবে খুব সুন্দর করেই আমি দিতে পারছি। মানে তোমাদের মানে যত খারাপভাবেই তুমি পরীক্ষা দাও না কেন, মানে 60-70 সবাই ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে তুলতে পারবে। মানে 106 নম্বর আছে, তো আমি এমনভাবে পড়িয়ে দেবো 60 নম্বর 70 নম্বর যে কেউ তুলতে পারবে এখান থেকে, যে কেউ আর কি, মানে প্রত্যেকে, যে 10-12 জন আছো, 10 জন প্রত্যেকেই সেটা তুলতে পারবে। এবারে বাকি যে নম্বরের ঘাটতিটা পড়ছে অন্য জায়গা থেকে তোমাকে ম্যানেজ করতে হবে, সেইটা একটুখানি কেয়ারফুলি তুমি দেখতে পাবে। ঠিক আছে, এটা
তাহলে আমরা কি করলাম? আমরা যেটা করলাম সেটা হচ্ছে দ্য টার্গেট of this online course and also the steps by which targets can be attained, syllabus of chemical science or chemistry in NET and GATE examination. And they have pointed out the cut-off marks for the above examination in previous years এতে, এবং তার মতো তোমার টার্গেটটাকে ফিক্স করতে হবে। নেট গেট পেপারের যে অ্যানালিসিস ইত্যাদিগুলো আমরা যে সেখানে আলোচনা করেছি। এই হচ্ছে আজকে আমাদের যতটুকু বলার ছিল। আচ্ছা, এবারে আমি এই কালকে পরশুর মধ্যে তোমাদের একটা ডিটেল রুটিন দিয়ে দেবো, ঠিক আছে? এটা আমি প্রত্যেকবারে করে থাকি। একটা রুটিন দিয়ে দেবো, যে রুটিনে এই 5 মাসের মধ্যে আমি কি কভার করছি আর পরের 5 মাসের মধ্যে কি কভার করব, সেই রুটিনে সেই ডিটেলিংটা দেওয়া থাকবে এবং সেই রুটিনটা ফলো করে করে আমাদের ক্লাসগুলো হবে। আচ্ছা, এখন হচ্ছে যেটা ব্যাপার, যে শনিবার সকালে একটা ফিক্সড ক্লাস তোমাদের থাকছে, এবং যেখানে মূলত আমরা কিন্তু একদম নেটের প্যাটার্নে জাস্ট খুব ব্রিফলি সাবজেক্টটাকে সামারাইজ করে এবং সেখান থেকে তোমার ওই করা, মানে ব্রিফলি সামারাইজ করে দিয়ে সেখান থেকে প্রিভিয়াস ইয়ার মানে প্রচুর কোশ্চেন্স দেওয়া, যেগুলোকে সলভ করলে তুমি প্লাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা সলভ করা। এইটা হচ্ছে ডেডিকেটেড সপ্তাহে একটা দিন, যেটা আমরা শনিবার রাখার চেষ্টা করি। যদি কোনো কারণে শনিবার কখনো কখনো আসলে বাড়ি টাড়ি যাওয়া থাকে, হয়তো কখনো কোনো একটা অসুবিধা হলো, যখন অসুবিধা হবে আমি ওদের সাথে কথা বলে দেখছিলাম যে সেটা আইদার শুক্রবার সন্ধে নাহলে রবিবার সন্ধে, এই দুটো টাইমের মধ্যে তার অল্টারনেটিভ টাইমটা আমি দিয়ে দেবো। মানে সপ্তাহে একটা করে নেটের জন্য ক্লাস হবে। যদি কোনো কারণে শনিবার অফ হয় তাহলে সেই ক্লাসটা আমি শুক্রবার সন্ধ্যাবেলা বা রবিবার সন্ধ্যাবেলা নিয়ে নেবো। এটা হচ্ছে প্রথম কথা। মানে কখনো কখনো হতে পারে, হ্যাঁ, হয়তো আমি বাড়ি গেলাম শনিবারে, হ্যাঁ, আসতে পারলাম না, এরকম হতে পারে আর কি। এটা এটা একটা পার্ট। আর আমি কথা বলে জেনে নিচ্ছি যে যে টপিকগুলো তোমাকে ডিটেলে পড়াতে হবে, যেমন কোয়ান্টাম গ্রুপ থিওরির একটা বড় পোর্শন আর তোমার কোয়ান্টাম মেকানিক্সের একটা বড় পোর্শন, মূলত এই দুটো জিনিস আর কি। এই দুটো জিনিস আমাকে আলাদা করে একটুখানি পড়াতে হবে, সেই আলাদা করে আমি টাইমটা তোমাদের জানিয়ে দিচ্ছি আর কি। এটা একটা অন্য একটা ডেটে হবে ওটা। ওটার সঙ্গে এই 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 যে শনিবারে যে নর্মাল ক্লাসটা, তার মাঝে যদি গ্রুপ থিওরি ডিটেলে পড়তে চাও বা কোয়ান্টাম মেকানিক্সের ভেরিয়েশন প্রিন্সিপাল পার্টারবেশন থিওরি ডিটেলে পড়তে চাও, তাহলে তুমি সময় করে উঠতে পারবে না। তো ওইটার জন্য আমি একটা অন্য টাইম দেবো, সেই অন্য টাইমটা তোমাদের সাথে আলোচনা করেই দেবো, যে সময় সবাই তোমরা অ্যাভেলেবেল থাকবে আর কি। ঠিক আছে? এই হচ্ছে আজকে যেটা আমাদের বলার ছিল। তাহলে এবারে বলো, তোমাদের দিক থেকে কারো কোনো যদি সমস্যা টমস্যা থাকে তো বলো।